শাড়ির আঁচল ঠিক করো। বেহায়ার মতো আমাকে শরীর দেখানোর প্রয়োজন নেই। আফরানের কথায় বোকা হয়ে গেল মুনিয়া। জর্জেটের শাড়ি পরেছে সে, কিন্তু পিন না দেওয়ার কারণে কখন যে শাড়ির আঁচলটা বুক থেকে সরে গিয়েছে বুঝতেই পারেনি। তাই বলে আফরান এভাবে বলবে? সে তো আর পরপুরুষ নয়, তার স্বামী। ভালো করে বললেই হয়। অবশ্য ভালো ব্যবহার তার কাছ থেকে আশা করাও ঠিক হবে না এখন, কেননা অন্য 4-5টা বিয়ের মতো তাদের বিয়েটা স্বাভাবিক নয়। মুনিরা গ্রামের মেয়ে, বাবা মার খুব বাধ্য মেয়ে। এইচএসসি পরীক্ষার পরেই বাবা তার বিয়ে ঠিক করেন। তার বাবার মতে গ্রামের মেয়েদের এত পড়াশোনা করে লাভ নেই। তার সাথে যে ছেলে বিয়ে হবে ঠিক হয় তার নাম আনাস। ছেলেটি দুবাইয়ে কাজ করে, বিয়ে করতে দেশে এসেছে। মুনিয়াকে একবার দেখে তার ভালো লাগে। মুনিয়ারও ছেলেটাকে পছন্দ হয়। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের দিন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে সে জানতো না। বিয়ের আসর আসার পথে মুনিয়ার হবু বর মারা যায়। তাদের গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। হবু বরের মৃত্যুর জন্য দায়ী করা হয় মুনিরাকে। গ্রামের মানুষের মতে মুনিরা অপয়া বলেই আনাসের মৃত্যু হয়েছে। তার এই মুনিরাকে তাকে আর এই গ্রামে রাখতে চায় না। গ্রামের আর কোনো ছেলের সাথে তার বিয়ের চেষ্টাও করা যাবে না। ঘরের ভেতর থেকে এসব শুনতে পায় মুনিরা। তার বাবা মার সাথে গ্রামের মানুষের তর্ক হচ্ছে শোনা যাচ্ছে। আনাস মারা গিয়েছে, এতে কি তার নিজেরও কষ্ট হচ্ছে না? বর না হোক, হবু বর তো ছিল, তার কষ্টটা কেউ দেখছে না, উল্টোপাল্টা আপদবাদ দিচ্ছে। এসব কি তার প্রাপ্য ছিল? ভাবতে ভাবতে তার ঘরের ভিতর কয়েকজন মহিলা ঢুকে পড়ে, হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়। এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে একজন বলে ওঠে, এই মাইয়ার এখানে কোনো জায়গা নেই। এই মাইয়া গ্রামের পোলা সব খায়া ফেলবো, এখনই এর বের করে দাও। মুনিরার বাবার সবার কাছে মেয়ের সম্মান রক্ষার জন্য আকুতি মিনতি করেছিল। গ্রামের চেয়ারম্যান মেম্বার কেউ তাকে সহযোগিতা হাত বাড়ায়নি। আর তখনই আফজাল খান এসে মুনিরার বাবার হাত ধরে বলেন, তোমার মেয়েকে আমি নিয়ে যাব। আমার একমাত্র ছেলের পুত্রবধূ হবে মুনিরা, যদি তোমার আপত্তি না থাকে। আফজাল খানের কথা শুনে অবাক হয়েছিল মুনিরার বাবা মা। তার চেয়ে বেশি অবাক হয়েছে আফরান। আফজাল খান চট্টগ্রামের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। তার একমাত্র ছেলে আফরান খান। আফরানের মতামত ছাড়া তার বাবা এমন একটা কথা বললে বসবে সে ভাবেনি। তাড়াহুড়ো করে বাবার হাত ধরে একটু দূরে নিয়ে বলে, বাবা তুমি এমনটা করতে পারতে? আমি এত পড়াশোনা করেছি একটা গ্রামের মেয়েকে বিয়ে করার জন্য। মেয়েটা এইচএসসি পাশ করেছে, ওকে আমি আরও পড়াবো। না বাবা, কোনো কথা আমি শুনতে চাই না। আফরান, মেয়েটা অসহায়, আমার বন্ধুর এমন অবস্থায় আমি ওকে সাহায্য করব না? তাছাড়া মুনিরার বাবা তোমাকে ছোটোবেলায় পুকুরে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল বলেই আজ তুমি তুমি অন্য কিছু করে ঋণ শোধ করো, কিন্তু এটা আমি করতে পারবো না। তুমি আমার কথার মান রাখবে আফরান। কথা শেষ না হওয়ার আগেই একটা মহিলা চেঁচিয়ে উঠল, এরা কি এই মেয়েকে নিবে নাকি বের করে বইয়েরে? অসহায় দৃষ্টিতে আফজাল সাহেব তার ছেলের দিকে তাকালো, আর তখনই আফরান মাথা নেড়ে সায় দিল। অবশেষে হয়ে যায় আফরান আর মনিরার বিয়ে। রওনা হয় তারা শহরের উদ্দেশ্যে। ঘরে পৌঁছে কলিং বেল চাপতে দরজা খুলে সায়নী। আফরানের পাশে লাল কাতানের শাড়ি পরা মেয়েকে দেখতে বুকটা ধুপ করে ওঠে তার। সাথে সাথে আফজাল সাহেব বলে ওঠে, আফরানের বউ এটা। বিয়ে খেতে গিয়ে বউ নিয়ে এসেছে, হাহা। সায়নীর মাথায় কিছু ঢুকছে না। সে শুধু আফরানের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। আফরান খান ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আফরান, মুনিরাকে তোর ঘরে নিয়ে যা। আর সায়নী, তোর খালা আম্মাকে একটা শাড়ি এনে দে মুনিরাকে। আফরান নতুন বউকে নিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না সায়নী আফরানের খালাতো বোন। 7 বছর ধরে আফরানদের বাসায় থাকে সে, কারণ 7 বছর আগে অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনকে হারায় সায়নী। সেদিনটা ছিল তার জীবনে এক ভয়াবহ দিন। সায়নীর পরিবার আফরানদের বাসায় বেড়াতে এসেছিল। তখন আফরানের মা ছিল 8 মাসের প্রেগনেন্ট। রাতের খাবার খেয়ে সবাই বসে আড্ডা দিচ্ছিল। সেই সময় হঠাৎ পেটে ব্যথা করে উঠে আফরানের মায়ের। সায়নীর মা বুঝতে পারে তার পেন উঠছে। এদিকে আফজাল খান বাসায় ছিল না, তাই সায়নীর বাবা মা ঠিক করে তারাই আফরানের মাকে হাসপাতালে নিয়ে যাবে। সায়নীর মা ড্রাইভারকে গাড়ি বের করতে বলে সায়নী আর আফরানের কাছে এসে বলে, তোরা বাসায় থাক, অফিস থেকে দুলাভাই আফজাল খান এলে ওনাকে নিয়ে হসপিটালে চলে আসিস। গাড়ি নিয়ে বের হয়ে যায় তারা, কিন্তু পথে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয় সকলের। সেই সময় আফরানের পাশে ওর বাবা থাকলেও সায়নীর পাশে কেউ ছিল না, তাই আফজাল খান সায়নীর সব দায়িত্ব নেন। সায়নীর খালাম্মার একটা জর্জের শাড়ি নিয়ে মুনিরার কাছে আসেন। সে সময় রুমে আফরানকে দেখতে পায়নি। কেমন আছো মুনিরা?
আমার আর ভালো থাকা কেন? যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে মারা গেছে। অপয়া বলে তাড়িয়ে দিচ্ছিল গ্রাম থেকে, আর তখনই আমাকে বিয়ে করে উদ্ধার করেছেন উনি। ও, আপনি কে? সায়নী, আফরানের খালাতো বোন। এখানে থাকি 7 বছর ধরে। কিন্তু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে যাব। কেন? বিয়ে তো সামনে। ও আচ্ছা, কিন্তু কিসের চিন্তা? কিছু না। আর কিছু না বলে সায়নী নিজের রুমের দিকে রওনা যায়। এদিকে আফরান নিজের ফোনটি নিতে রুমে আসতে দেখে শাড়ি পরে দাঁড়িয়ে আছে মুনিরা, কিন্তু আঁচলটা ঠিক নেই। এমন দৃশ্য দেখে মাথাটা ঠিক রাখতে পারেনি, শুনিয়ে দেয় কয়েকটা কথা মুনিরাকে। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে সায়নী। পিছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। এই স্পর্শ তার অচেনা নয়। সায়নী! আফরানের ডাকে ঘোর কাটা সায়নীর। তার কাছে থেকে নিজেকে সরিয়ে একটু দূরে গিয়ে বলে, নতুন বউকে ফেলে তুমি এখানে কেন? তোমাকে কিছু বলার আছে আমার। শুনতে চাই না কিছু আমি। বলতে না পারলে যে আমি শান্তি হতে পারবো না। শুনলে হয়তো বা আমি শান্ত থাকতে পারবো না। যাও প্লিজ তুমি তোমার বউয়ের কাছে। কথাটি বলে সায়নী বারান্দা থেকে চলে যেতে নেয়, কিন্তু হাতের টান পড়ে চলে যায় আফরানের বুকে। আফরান তার হাত ধরে টেনে নিজের বুকে নিয়ে এসেছে সায়নীকে। আফরানের বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে সায়নী। অনেকক্ষণ জমানো কান্না বের হয়ে আসে তার চোখ দিয়ে। আফরান সায়নীর মুখে তার বুক রেখে উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগলি আফরান শুধু সায়নীর। তাহলে এই বিয়েটা বাবা কেমনে তুমি তো জানোই। ওই মেয়েকে উদ্ধার করার জন্য শুনেছি আমি, কিন্তু সে তো তোমার বউ এখন সমাজের চোখে। আর তুমি? আমি আমি তোমার খালাতো বোন সমাজের চোখে। এসব আমি মানি না সায়নী। উদ্ধার করার দরকার ছিল, করেছি। এই মেয়েকে আমি ডিভোর্স দেবো, কিন্তু খালু ওসব নিয়ে ভেবো না। আমাকে কিছুদিন সময় দাও তুমি। কথাগুলো বলে চলে যায় আফরান, কিন্তু সায়নী জানে যতটা সহজভাবে আফরান কথাগুলো বলছে ততটা সহজ কিছুই নয়। ওই মেয়েটা আফরানের পরিবারের, আইনের, সমাজের চোখে তার বিয়ে করা বউ। এতই কি সহজ হবে সম্পর্কটা বিচ্ছেদ করা? কিন্তু তার সম্পর্ক, সায়নী আর আফরানের সম্পর্কটা কি মিথ্যে ছিল? এতদিন মিষ্টি সম্পর্কটা কি মিথ্যে হতে পারে না? কোথাকার কোন মেয়ে এসে আফরানকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না এত সহজে। আফরান ঠিক বলেছে, আফরান শুধু সায়নীর। 7 বছর আগে সায়নীর বাবা মা মারা যায়। আফরানের বাবা সায়নীর দায়িত্ব নেন, নিজের মেয়ের মতোই মানুষ করেন তাকে। আফরানের সাথে কখনো তুলনা করেনি। তখন তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে ভার্সিটিতে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছিল। দুজনের সমবয়সী ছিল। সায়নী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে আফরান পায়নি। সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সে সময় সায়নীর বাসার হাল ধরে। আফজাল খান সায়নীকে পেয়ে খুব খুশি ছিলেন। বাসার সমস্ত দায়িত্ব তিনি সায়নীকে দিয়েছিলেন। এদিকে আফরান ছিল দুষ্টু স্বভাবের, কিন্তু মা মারা যাওয়ার পর থেকে তার স্বভাবটা অনেকটা বদলে যায়। সারাক্ষণ একা থাকতো সে, নিজেকে ঘরবন্দি করে রেখেছিল সে। একদিন এত বড় বাড়িতে সায়নীকে একা একা সময় কাটতো না। একদিন বলেই বসে আফরানকে, ভাইয়া, সায়নী বল। একা একা ভালো লাগে না, তুমি কথাও বলো না আমার সাথে। কোথাও ঘুরতে নিয়ে যাবা প্লিজ। সেদিন প্রথম আফরানের সাথে বাইরে যায় সায়নী। সমুদ্রের পাড়ে তারা যায়, সময় কাটায়। সেই থেকে আফরানের সাথে সায়নীর ভাব জমে, কিন্তু বুঝতে পারেনি সেদিন এই আফরানকে ছাড়া একদিন সে অচল হয়ে যাবে। সায়নী মা! খালুর ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে সায়নী, তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে। খালু ডেকেছ? আরে ভাত খাবো তো। কটা বাজে খেয়াল আছে তোর? জি দিচ্ছি। রাতের খাবার খেয়ে আফজাল খান ও মুনিরা নিজের রুমে গেলেও ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকে সায়নী। আফরান, যাচ্ছ না কেন নতুন বউয়ের কাছে? কিছু না বলে আফরান এগিয়ে যায় নিজের রুমে। তা দেখে সায়নীর বুকে পাথর চাপা পড়ে। 1 মিনিটও অপেক্ষা করে না, নিজের রুমে চলে যায় সায়নী। মাটিতে বসে কাটতে থাকে অযোধ্যারায়। আফরান তার কথা জবাব না দিয়ে এভাবে ওই মেয়েটির কাছে চলে যেতে পারলো? কিছুতেই শান্ত হতে পারছে না সায়নী। নিজের পরনের কামিজটা দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছে সে, আর তখনই তার হাত ধরে ফেলে আফরান। ছাড়ো আমাকে। এই পাগলি, এমন করছো কেন? তুমি এমন করলে আমার কি হবে? আমাকে কে সাপোর্ট দেবে? কেন তোমার নতুন বউ দিবে? শারীরিক মানসিক সব। আর কিছু বলতে না দিয়ে সায়নীর গোলাপি ঠোঁট জুড়ে নিজের ঠোঁট মাঝে ঢুকিয়ে দিল আফরান। সে জানে কিভাবে সায়নীকে শান্ত করা যায়। খানিকক্ষণ ঠোঁট জোড়া শুষে নিয়ে আফরান বলে ওঠে, ওই মেয়েটাকে নিজের রুম থেকে সরিয়ে এসেছি। আমার সব কিছুতে শুধু তোমার অধিকার। সত্যি? একদম। অনেক বেশি ভালোবাসি তোমায়। কথাটি বলে সায়নীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আফরান। নিজের শরীরের ভারটুকু ছেড়ে দেয় সায়নীর শরীরের উপর। সায়নীর মনটা তার শান্ত করতে, অবশ্য নিজের মনেও শান্ত করতে এখন সায়নীকে প্রয়োজন তার। প্রতিদিন রাত হলে পাশের রুমে চলে যাবা। তোমার সাথে এক রুমে রাত কাটানো আমার পক্ষে সম্ভব না। তাই রাতে যেন তোমায় এই রুমে না দেখি, নিজ দায়িত্বে চলে যাবা। ঘুম ভেঙে যায় মনিরার চোখ। চোখ মেলে দেখে চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে।
বাহিরে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এই ভোরবেলা স্বপ্ন দেখছে সে। মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসতে মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। এসব কথা আফরান বলেছিল তাকে। সারা রাত এসব নিয়ে চিন্তা করছে, তাই হয়তো মাথা থেকে যায়নি। কিন্তু আফরানের এমন ব্যবহার করার কারণ কি হতে পারে? বিয়েটা হয়তো স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু যেভাবেই হোক সে তো এখন তার বউ। তাহলে কি আফরান তাকে পছন্দ হয়নি, বা তার কোনো প্রেমিকা আছে? এই ওঠো। পরে উঠবো। তারপর কেউ আমাদের নিয়ে সন্দেহ করুক, করলে করুক, জানুক সবাই। আফরান, যখন জানানোর সময় ছিল তুমি জানাওনি। এখন এমনভাবে বলছো যেন সব স্বাভাবিক আছে। শোয়া থেকে বসে সায়নের দিকে মুখ তুলে আফরান বলে, আমি সবটা স্বাভাবিক করে দিব। এবার আর ভুল হবে না। তুমি যে স্বপ্ন দেখেছিলে সব সত্যি হবে। আমি এইবারই সব তোমার হবে। আমাদের যমজ বাচ্চা হবে। এসব তোমার স্বপ্ন না, সব পূরণ হবে। একটু ধৈর্য ধরো, তোমার উপর ভরসা আছে আমার। এখন যাও তো। না, যাব না মানে? এদিকে আসো আরেক দফা। মাইট চালাবো এখন। যাও তো। তাড়িয়ে দিচ্ছি? কেউ দেখে ফেলার আগে যাও প্লিজ। যাচ্ছি বাবা। নিজের রুম থেকে যেতে আফরান দেখতে পায় মুনিরাকে। কালো রঙের সুতি শাড়ি পরেছে সে, কানে ছোট ঝুমকো, চুলগুলো খোপা করা, মাথায় শাড়ির আঁচল দিয়ে কাপড় দেওয়া, সব মিলিয়ে বেশ লাগছে তাকে। বাহ, সুন্দর। আফরান তার প্রশংসা করছে, এমন কিছু হবে ভাবতে পারেনি মুনিরা। যদি জানতো আফরান ভালো লাগবে তাহলে চোখে একটু কাজল দিত, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে সেজে থাকতো সে। মুখে হাসি নিয়ে আফরানের উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ। সবসময় এরকম ভদ্রভাবে চলাফেরা করবে। কালকের মতো বেহায়ানাপনা যেন আর না দেখি। কথাটা বলে ড্রয়ার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় আফরান। একটু আগে যে মুখে হাসি ফুটেছিল, এক রাত চিন্তা মুনিরার হাসি গায়েব হয়ে যায়। মনে যে আশা জমেছিল তা মিথ্যে হয়ে যায়। শারীরিক সুখে কি শান্তি পাওয়া যায়, যেখানে মানসিক সুখটাই নেই? শাওয়ারটা ছেড়ে দিয়ে পানির নিচে বসে আছে সায়নী। আফরান শুধু তার, এতে কোনো সন্দেহ নেই। তবে সকলের চোখে সে বিবাহিত বউ, তার কাছ থেকে আফরানকে সরানো কি সহজ হবে? কিন্তু আফরানের সাথে তার নিজের সম্পর্কটা অনেকটাই এগিয়ে গেছে। সে কি করে মানবে মাঝপথে এসে আফরানের থেকে দূরে সরে যেতে? না, সে পারবে না, কিছুতেই না। গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে আফরান। মনিরা তারই অপেক্ষা ছিল। তার জানতে হবে আফরানের সমস্যা কী। শুনেছেন? কি হয়েছে? আমি কি দেখতে খারাপ? তা আয়নায় দেখতেই পারো। নিজেকে খারাপ লাগে না আয়নায়? কিছু বলছেন না কেন? এসব ফালতু কথা বলার সময় নেই আমার। কথাটা বলে আফরান চলে যেতে চাইলে মুনিরা তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, মানলাম আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই বলে এমন করবেন আপনি? বিয়ে করা বউ হই আপনার আমি। নিজেদের একটা সুযোগ দেওয়া চেষ্টা কি করা উচিত না? অবশ্যই উচিত না। কেন? কারণ নিশ্চয় আছে। সেটা জানতে চাই আমি। আমাকে পছন্দ হয়নি নাকি প্রেমিকা আছে? ভালোবাসা আছে আমার, তাই তোমাকে পছন্দ করার কথা আমি ভাবতে পারি না। সে সময় মাথা কাজ করেনি আমার। কি করব, মাথায় কিছু আসেনি। ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। প্লিজ দূরত্ব বজায় রাখবে আমার থেকে। খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। কথাগুলো বলে আফরান চলে যায়। মনিরা দাঁড়িয়ে থাকে আগের মতোই। তার জীবনটা এত এলোমেলো কেন? সুখ কি তাকে ধরা দিবে না? মুনিরা, নাস্তা করতে এসো। সায়রির ডাকে ঘোর কাটে মুনিরার। সায়রির দিকে তাকাতে দেখে চুল বেয়ে পানি পড়ছে তার। আপু সকালে গোসল করেছে? অভ্যাস আমার। চলো তুমি নাস্তা করবে। চুল ভালোভাবে মুছে নিলে না হলে ঠান্ডা লেগেছে। মুনিরাকে নিয়ে সায়নী ডাইনিং টেবিলের দিকে এগোয় আর মনে মনে বলে, অভ্যাস এটা আমার। এই অভ্যাসটা আফরান করেছে। রাত 9টা, আফরানের রুমটা সাজানো হচ্ছে। আফজাল খানের কথা মতো বাসরঘর সাজানো হয়েছে। আফজাল খান সন্ধ্যায় ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করে নতুন পুত্রবধূর জন্য। শাহরুখকে দায়িত্ব দেওয়া হয়েছে মুনিরাকে সাজানোর। মুনিরা সে নিজের মনের মতো করে সাজিয়ে দেয়, যেমনটা এমন দিনে তার সাজার ইচ্ছে ছিল। তবে সে জানে যতই মুনিরাকে সাজানো হোক আফরান তাকে স্পর্শ করবে না। মুনিরাকে নিয়ে সায়নী আফরানের রুমে যায়। খাটে গিয়ে বসিয়ে দেয় মুনিরাকে। সাজানো রুমটা দেখে তার বুকের ভিতর হাতুড়ি পেটানো শুরু করার মতো লাগে। বিছানায় ফুল দিয়ে লেখা আছে A+M। এমনটা কি লেখার কথা ছিল? মোটেও না, শুধু A+S লেখার কথা। এই রুমটা সায়নীর জন্য সাজানোর কথা, আর খুব তাড়াতাড়ি এমনটাই হবে। সাজানো বাসর ঘরটা এলোমেলো করে দেওয়ার ইচ্ছে থাকলেও করল না সে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পা বাড়িয়ে দেয় রুম থেকে বেরোনোর জন্য। আর তখনই আফরানের বন্ধুরা আপনার সাথে মজা করতে করতে তাকে নিয়ে রুমের কাছে আসতে সায়নীকে দেখে থেমে যায় তারা। সায়নী যে আফরানের ভালোবাসা এটা তাদের অজানা নাই। কি ভাইয়েরা, থামলেন কেন? বন্ধুর বাসরাত এমন মজা করতে হয়। মজা তো আমিও করব। আমি তো ওনার খালাতো বোন। দেখি আফরান সাহেব, টাকা দাও। কিসের টাকা? এই যে বাসর ঘরে ঢুকবে। দিচ্ছি টাকা। সায়রের হাত ধরে টেনে রুম থেকে বের হয়ে যায় আফরান।
একটু দূরে গিয়ে বলে, প্লিজ লক্ষ্মীটি, মাথা ঠান্ডা করো। আজ বাসায় মেহমান আছে, তাই আমাকে ওই ঘরে থাকতে হবে, কিন্তু আমার মনটা তোমার কাছে থাকবে। বিশ্বাস করো না আমাকে? করি। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সায়নীর হাতে আলতো করে চুমু খেয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায় আফরান। সায়নীকে নিয়ে তার ওই ঘরে যাওয়ার কথা ছিল, তাহলে কেন তাকে ফেলে আফরান অন্য মেয়ের কাছে চলে গেল? কি থেকে কি হয়ে গেল? সামনে আরও কি হবে তার জানা নয়। সে বিশ্বাস করে আফরানকে, কিন্তু তবুও যে ভয় করছে তার খুব। আফরান কি পারবে আজ তার রাত ওই মেয়ের থেকে দূরে থাকতে? দরজা বন্ধ করে খাটের দিকে তাকাতে মুনিরা দেখতে পেল আফরানকে। গোলাপি রঙের কাতান শাড়ি পরা, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ, ভারী গহনা পরে বসে আছে। শ্বাসটা ভালোই মানিয়েছে তাকে। আফরান মুনিরার দিকে কিছুক্ষণ তাকে এগিয়ে যায় তার দিকে। আফরানকে দেখে এগিয়ে আসতে দেখে মুনিরার বুক ধুকপুক করে ওঠে। সে ভেবেছিল আফরান এই ঘরে আসবে না বা তাকে তাড়িয়ে দিবে, কিন্তু দরজা লক করে সে এগিয়ে আসছে। তাহলে কি আফরান সব ভুলে মুনিরাকে মেনে নিবে নিজের জীবনসঙ্গী হিসাবে? শরীরটা এলিয়ে দেয় সায়নী। চোখ জ্বলছে তার প্রচুর, কিন্তু ঘুম আসছে না। জীবনটা এত কষ্টের কেন? বাবা মা দুজনকে হারিয়েছে, খালু আর আফরানের সাথে থাকতে থাকতে তাদের বড় আপন করে ফেলেছে। তাদের ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব না, কিছুতেই না। শুধু স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় না সে, মানুষগুলোর সাথে থাকতে চায় সে। বালিশ নিতে এসেছি, আমি সোফায় শুব। আফরানের কথায় আবারও মুনিরার আশা মাটি চাপা পড়ে। তবুও নিজেকে সামলিয়ে নিয়ে বলে ওঠে, একটু দাঁড়ান। কি? মুনিরা খাট থেকে উঠে আফরানের কাছে গিয়ে তাকে সালাম করে। বাসর রাতে বউয়ের থেকে জামাইকে সালাম করতে হয় ও, কিন্তু দরকার ছিল না। কথাটা বলে আফরান এগোতে চাইলে মুনিরা আবারও বলে ওঠে, আমার গিফট কিসের? বাসর রাত দিতে হয় তো বউকে। আমি তো কিছুই আনিনি। যে কোনো দিন দিতে পারেন, কিন্তু দিতেই হবে। আফরান চারপাশে ভালো করে তাকিয়ে টেবিল থেকে একটা বই নিয়ে মুনিরার দিকে এগিয়ে দিল, বলে, এই নাও, এটা তোমার উপহার, চলবে? দৌড়াবে। মুচকি এসে আফরান শুতে যায় সোফায়। এদিকে মুনিরা মন খুশিতে নেচে ওঠে। আফরান তার সাথে ভালো ব্যবহার করেছে, তাকে উপহার দিয়েছে, এটাই অনেক বড় পাওনা। যদি আফরান ডিভোর্স দিবে বলেছে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কী? আফরান হয়তো বুঝতে পারে বৈধ সম্পর্কের জোর কতটুকু। ওসব প্রেম বৈধ নয়। বিয়ে করা বউ ফেলো তো একদম নয়। স্বামীর মনে জায়গা করতে তাকে সঠিক পথে আনতে চেষ্টা করবে সে। বালিশটা সায়রের চোখে পানিতে ভিজিয়ে গেছে প্রায়। কি করবে, কি করা উচিত, মাথায় কিছুই আসছে না তার। এমন হবে জানলে আফরানকে জীবনে কখনো আসতো না। মনে পড়ছে তার আগের দিনগুলো। বিবিএ শেষ করে সুইডেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আফরান। ওখানে এমবিএ করার ইচ্ছা ছিল তার। তুমি সত্যিই চলে যাবা? সব তো রেডি, আর কিছুদিন পর। ফুপিয়ে কেঁদে ওঠে সায়রী। কিরে, কাঁদছো কেন তুমি? সারা জীবনের জন্য যাচ্ছি না তো, চলে আসবো আবার। মিস করব তোমায় অনেক। আমিও করব। দেখি চোখ মুছো। এই তো ভালো মেয়ে। ঠিক আছে, কি করছিলে করো, এখন যাই আমি। আচ্ছা, ও হ্যাঁ, খালু বাসায় নেই, অফিসের কাছে বাইরে আছেন, কাল সকালে আসবেন। ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ সায়নীকে দেখছেন আফরান। গেল কোথায় মেয়েটা? অনেক খুঁজেছিল। সায়নীর ডাকে পেছনে তাকাতে অবাক হয়ে যায় আফরান। সায়নী বাদামি রঙের একটা সুতি শাড়ি পরেছে, হাঁটুর সমান লম্বা চুলগুলো খোলা রেখে এসেছে। হাতে কাচের ছুরি, নাকে ছোট্ট একটা নাকফুল, চোখে হালকা কাজল, সব মিলিয়ে সুন্দর লাগছে তাকে। বেশ কিছুক্ষণ আফরান মুগ্ধ দৃষ্টিতে সায়নের দিকে তাকিয়ে থাকে। এ আফরান ভাই, কি হলো তোমার? ভালো লাগছে আমায়? দেখেছি তোমায়। কি দেখছো? সব ঠিকঠাক আছে কিনা? তা আছে। লিপস্টিক দাওনি তো? এই রে, একদম ভুলে গেছিলাম। দাঁড়া, আমি দিয়ে আসি। না, কি না, তোমার ঠোঁটে এমনিও গোলাপি, না দিলেও চলবে। খানিকটা লজ্জা পেয়ে সায়নী বলে, লাল তো আর না, লাল দিতে চেয়েছিলাম। ওহ, দিতে হবে না, এমনি ভালো লাগছে। আচ্ছা, তুমি যা বলো। তা আজ শাড়ি পরলে যে? ইচ্ছে ছিল বিএফের সাথে শাড়ি পরে চাঁদ দেখব, তা বব তো হয়নি। ভাবছি তুমি বিদেশে যাওয়ার আগে তোমাকে একদিনের জন্য বব বানিয়ে নিই। হা হা, গুড আইডিয়া। আমারও গপ নেই, তবুও এমন ভাবনা মাথায় আসেনি। না চাইতে গপ পেয়ে যাবো ভাবিনি। হোক না, একদিনের জন্য চলো। দুজনে ছাদে গিয়ে দেখে আকাশেটা মেঘলা হয়ে আছে। এই অসময়ে আকাশ মেঘলা কেন? মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে। তোমার চাঁদ দেখা হলো না, বৃষ্টি বিলাসিতা হবে। মানে কি? তুমি ভিজবে বৃষ্টিতে? সায়রী জবাব দেওয়ার আগে আকাশ থেকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ে। সে আফরানের দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিয়ে ছাদের মাঝখানে চলে যায়। এই সায়নী, চলে আসো, ঠান্ডা লেগে যাবে। লাগবে না, তুমি চলে যাও। সায়রী বৃষ্টিতে ভিজছে আর আফরান মুগ্ধ চোখে তাকে দেখছে। সায়নীর মতো মেয়ে তার পাশে ছিলই বলে হয়তো সে কারো প্রেমে পড়েনি এতদিন। তাহলে সে কি সায়নীর প্রেমে পড়ে গেছে? আহ! সায়নীর শব্দে ঘোর কাটে আফরানে। পা পিছলে পড়ে গিয়েছে সায়নী। আফরান দৌড়ে গিয়ে তাকে ওঠায়, কিন্তু সে ভালোভাবে হাঁটতে পারে না। বাম পাটা মচকে গিয়েছে তার। দেরি না করে আফরান তাকে কোলে তুলে নিয়ে নিচে নামতে নামতে বলেছিলাম না,
না ভিজতে পেলে তো ব্যথা এখন। সরি, আমাকে সরি বলে কি হবে, ব্যথা তো তুমি পেয়েছো। সায়নী নিজের রুমে নিয়ে যায় আফরানকে। খাটে বসিয়ে তার বাম পায়ের মসটা সরাতে চেষ্টা করে। আমার পায়ে হাত দিও না। চুপ, একদম চুপ। একটা কথাও কেমনে এই মেয়ে শোনে না। আফরান নিমেষের মধ্যে কি যে তার পায়ের ব্যথা সরিয়ে দিয়েছে বুঝতেই পারিনি। দেখি হেঁটে দেখো তো। সায়নী বিছানা ছেড়ে উঠে অল্প একটু হেঁটে দেখিয়ে বলে, বাহ, তোমার হাতে তো জাদু আছে। এখনও বোঝা যাচ্ছে না আছে নাকি নেই। পুরো রুম হেঁটে দেখাতে হবে আবার, তারপর বোঝা যাবে। আরে ঠিক আছে তো, বড্ড কথা বলো তুমি। হেঁটে দেখো পায়ে ব্যথা হয় কি না। ডাক্তারের কাছে যেতে হবে ব্যথা থাকলে। কি তাড়াতাড়ি দেখিয়ে নিজের রুমে গিয়ে জামা বদলে নিবা, নাহলে ঠান্ডা লেগে যাবে। সায়নী হাঁটতে থেকে পুরো রুমে হেঁটে এসে আফরানের কাছে আসতে আকাশে বিদ্যুৎ চমকায়। বিদ্যুতের বিকট শব্দে ভয় পেয়ে সায়নী জড়িয়ে ধরে আফরানকে। আর তার ছোঁয়া পেয়ে আফরান নিজেকে সামলাতে পারেনি। কাঁধ থেকে সায়নীর ভেজা চুলগুলো একপাশে সরিয়ে আলতো করে ঘাড়ে চুমু খায় সে। তার ঠোঁটের স্পর্শে সায়নীর সারা শরীর শিহরিত হয়ে যায়। না চাইতে সে আরও শক্ত করে জড়িয়ে ধরে আফরানকে। আফরানও তার সায় পেয়ে সায়নীর ভেজা পিঠে হাত বুলাতে থাকে। এটা কি করতে যাচ্ছে সে? নিজের সম্মান, খালুর বিশ্বাস এভাবে নষ্ট করবে? সায়নী নিজেকে আফরানের থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে যায়। এদিকে আফরানও নিজের কাছে জন্য লজ্জিত হয়। সে কি করে পারলো এমনটা কাজ করতে? সেদিন থেকে আফরান ও সায়নী আর মুখোমুখি হয়নি। দুজনের মাঝে অপমানবোধ কাজ করছিল। দেখতে দেখতে আফরান সুইডেনে যাওয়ার দিন ঘনিয়ে আসে। তার খুব ইচ্ছে করছিল যাওয়ার আগে সায়নীর সাথে একটাবার কথা বলতে, কিন্তু সায়নী তাকে এড়িয়ে চলছে। সত্যি বলতে তার নিজেরও সংকোচ লাগছে তার সামনে দাঁড়াতে। ল্যাগেজ নিয়ে আফরান দাঁড়িয়ে থাকে সদর দরজায়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে আসে তার সাথে দেখা করতে, কিন্তু তার শুধু সায়রীকে খুঁজছে। হতাশ হয়ে বের হওয়ার আগে শেষবারের মতো পেছনে থাকা সে এবার সে সায়নীকে দেখতে পায়। নিঃশব্দে এক পায়ে দাঁড়িয়ে কেঁদে চলছে সে। কেন যেন তার কান্না আফরানের সহ্য হয় না। 1 মিনিট না দাঁড়িয়ে পা বাড়ায় সদর দরজার দিকে। এদিকে সায়রী ইচ্ছে করছে না আফরানের সাথে কথা বলতে, কিন্তু সেদিনের ঘটনার পর কোনোভাবে সে আফরানের মুখোমুখি হতে পারছে না। আবার আফরানের জন্য তার কষ্টও হচ্ছে। সায়নী মা, খালুর ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় সায়নী। আগের কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে বুঝিনি। ঘড়ির তাকিয়ে দেখে সকাল 6টা। এত সকালে খালু কেন ডাকছে? তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দরজা খুলে সে, খালু এত সকালে তুমি? আরে একটা কথা একদম ভুলেই গেছি, পাবেল দেশে আসছে, আজ সকাল 10টায় আসবে তোকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার জন্য। পরে যদি ভুলে যাই, তাই এখনই তোকে বলতে এসেছি। পাবেল দেশে এসেছে। এক বিপদের হাত থেকে না বাঁচাতে আর এক বিপদ হাজির। তার মোটেও ইচ্ছে করছে না পাবেলের সাথে কোথাও যেতে। কী আর করা যায় এখন? কী রে, কী ভাবছিস? খালু বাসায় এখন আত্মীয় স্বজন রয়েছে, ওদের ফেলে কি করে যাই? হা হা, ওসব তোকে ভাবতে হবে না। হাসির মাকে খবর দিব আমি, ও সামলাবে। তাছাড়া মেহমান আর তেমন কই, চলেই যাবে সবাই। এখন একটা কাজ কর, তুই করবি না, আরাম কর। 10টার আগে তৈরি থাকবি, পাবেল এসে নিয়ে যাবে তোকে। খালু চলে যাওয়ার পর সায়নী দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। এত বাধা অতিক্রম করে সে কি আফরানের হয়ে থাকতে পারবে? আসতে পারি সায়নী আপু? আরে মুনিরা, কিছু লাগবে তোমার? কেন, কারণ ছাড়া আসতে পারি না বুঝি? কেন নয়, অবশ্যই আসবা। আর কেন, কিছু লাগলে আমাকে বলবা। অবশ্যই। আসলে আমি একটা কারণ নিয়ে এসেছি। তাই কি কারণ? এই শাড়িটা বাবা দিছে। এটা নাকি মায়ের সবচেয়ে প্রিয় শাড়ি, যেটা বাবা সবসময় নিজের কাছে রাখতেন। আমি জানি। তোমায় দিয়েছে এটা? না, আপনাকে আজ এটা পরাতে বলেছেন বাবা। মানে শাড়িটা আপনাকে দিয়েছে, আর আমাকে বলছে আপনাকে তৈরি হতে সাহায্য করতে। আরে তোমার কষ্ট করতে হবে না। আমি জানি আপনি অনেক ভালো সাজাতে পারেন। কাল আমাকে সাজিয়েছেন, আজ না হয় আমি আপনাকে সাজিয়ে নিজের মতো। মুনিরা, আমার সাজার ইচ্ছে নাই, কামিজ পরে বের হবো, কিন্তু বাবা জানলে রাগ করবেন। আচ্ছা, আমি আপনাকে সাজাবো না, নিজের মতোই সাজেন, আমি বসে আছি। ঠিক আছে, বসো। আফরান আজ থেকে অফিসে যাবে ঠিক করছে। বাসায় আর ভালো লাগছে না কিছুর। সায়নী মুনিরা দুজনের সামনে পড়লে নিজেকে তার অপরাধী মনে হয়। মুনিরাকে কিভাবে নিজের লাইফ থেকে সরাবে বুঝছে না। বাবাকে কি বলবে, বাবাকে মানবে? বিয়েটা করে আসলেই সে ভুল করছে। সে সময় তার কি হয়েছিল জানা নেই। বাবার কথার মান আর অসহায় মেয়েটির মুখের দিকে তাকিয়ে সায়নীকে কষ্ট দিয়ে ফেলেছে তার। তার ভুলের জন্য তাদের 3টা জীবন এখন এলোমেলো। মাথা থেকে সব ঝেড়ে তৈরি হয় সে অফিসের জন্য। সকাল থেকে সায়নীকে দেখে নেয় সে। মেয়েটা কি রেগে আছে তার উপর? নিজের রুম থেকে বেরিয়ে এগিয়ে যায় সায়নীর রুমের দিকে। সায়নী, দরজা খুলো। দরজা খুলে বের হয়ে আসে মুনিরা। আপনি, কিছু লাগবে? সায়নী কই? আপু তো ওয়াশরুমে, আমাকে বলতে পারেন কি লাগবে। কিছু না, সায়নীকে বলিও আমি অফিসে যাচ্ছি। সায়নী রুমে মুনিরাকে দেখে মাথাটা খারাপ হয়ে আসে যায় আফরানের। তাই সে হনহন করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে।
কে এসেছিল মুনিরা? উনি। উনিকে? আরে আমার উনি, আপনার আফরান ভাই। আপনাকে বলতে বলেছেন উনি অফিসে যাচ্ছেন। আফরান ভাই? মুনিরার উপর প্রচণ্ড মেজাজ খারাপ হলেও সায়নী স্বাভাবিক থাকার চেষ্টা করলো। এমনিতে পাবেলের সাথে বের হতে তার ভালো লাগছে না, আবার খালুর কথা অমান্য করা যাবে না। সব মিলিয়ে নিজের উপর রাগ হচ্ছে সায়নীর। বিয়ের 3 দিনের মাথায় অফিসে কেন যেতে হলো আফরানকে? আসলেই অফিসে গেছে নাকি তার প্রেমিকার কাছে? গভীর চিন্তায় পড়ে যায় মুনিরা। কি চিন্তা করো? ওনার কি কোনো প্রেমিকা আছে? মুনিরা এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় সায়নী। হঠাৎ করে এমনটা প্রশ্ন ফেলবে ভাবতে পারেনি সে। কি হলো আপু? আপনার সাথে ভালো ভাব তার, নিশ্চয় জানেন আপনি। জানি না নেই, তবে যে উনি বললেন কি? মুনিরা কিছু বলার আগে দরজায় এসে উপস্থিত হয় আফজাল খান। সায়নী মা, হলো তোর? পাবেল এসেছে। জি খালু, আসছি। বাহ, বেশ মানিয়েছে তোকে শাড়িটা। খালা আমার স্মৃতিটা আমাকে দিয়ে দিলে কেন? তুই কি পর নাকি? বাদ দে, যা। মা, তোর জন্য গাড়িতে বসে আছে, অপেক্ষা করছে পাবেল। একটু দাঁড়াও। কি খালু? চুলগুলো ছেড়ে দে, খোপা করে রেখেছিস কেন? পাবেল দেখুক তার হবু বউ। থাক না খালু, খুল বলছি। খালুর কথা সায়নি তার চুলগুলো ছেড়ে দেয়। বাহ, তোকে একদম তোর খালার মতো লাগছে। তোর খালারও চুল লম্বা ঘন ছিল। আচ্ছা মা, যা। পাভেল সায়নীর ফুফুতো ভাই সে। পাভেলের পুরো পরিবার আমেরিকায় থাকে। সায়নীর বাবা অনেক আগের থেকে পাভেলের সাথে সায়নীর বিয়ে ঠিক করে রেখেছেন। বড়দের মাঝে কথাটি সীমাবদ্ধ ছিল। পাভেলের মা সায়নীকে আমেরিকায় নিয়ে যেতে চাইলে পাভেলের বাবা এতে দ্বিমত পোষণ করেছিলেন। তাদের ছেলেকে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না তার। আর বিয়ের আগে সায়নীকে তাদের সাথে রাখতেও রাজি ছিলেন না। আবার সায়নীর মতো মেয়ে হাতছাড়া করতে চাননি। সে সময় আফজাল খান সায়নীর দায়িত্ব নেন। আর তাদের ওয়াদা করেন তারা যখনই সঠিক সময় এসেছে মনে করবেন সায়নীকে পুত্রবধূ করে নিয়ে যাওয়ার জন্য, তখন সায়নীকে তাদের হাতে তুলে দিবেন। যেহেতু এটা সায়নীর বাবা মার ইচ্ছে ছিল। কী ব্যাপার, কিছু খাচ্ছেন না? না যে সায়নী, আসলে আমার ভালো লাগছে না। অন্য কিছু অর্ডার করব? না ধন্যবাদ। রেস্টুরেন্টে বসে আছে পাভেল আর সায়নী। সায়নী শান্ত স্বভাবের, সে জানতো, কিন্তু এতটা লাজুক তার জানা ছিল না। নীরবতা ভেঙে আবার বলে উঠল পাভেল, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে আগে জানলে যোগাযোগটা অন্তত রাখতাম। তুমি কি জানতে 1 বছর আগে খালু বলেছিল, আর আমি জানি 1 মাস আগে। তখন যোগাযোগ করতে চেয়েছিলাম, আবার ভাবলাম এক্কেবারে দেশে যাই। ফুপুরা ভালো আছেন? আম্মু তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। আমাদের ঘোরা শেষ হলে তোমাকে নিয়ে যেতে বলেছেন বাসায়। ও তাহলে চলুন, আমারও ফুপুকে দেখতে খুব ইচ্ছে করছে। সায়নের খুব ইচ্ছে হলো পাবেলকে সব খুলে বলতে, কিন্তু আফরানের সাথে এই ব্যাপারে কথা না বলে পাবেলকে বলাটা ঠিক হবে না। কলিং বেলের আওয়াজ হতে মুনিরা দরজা খুলতে ব্যস্ত। ভেবেছিল আফরান এসেছে, কিন্তু দরজা খুলে অবাক হয়ে যায় সে। আম্মা তোমরা? কেন, আমরা আসতে পারি না বুঝি? কেন নয়, কিন্তু এভাবে না বলে ঢুকতে বলবি নাকি বাইরে দাঁড় করে উঠবে? আরে আম্মা এসো। আব্বা তুমিও? বাবা মাকে দেখে মুনিরা খুশিতে আত্মহারা হয়ে যায়। আফজাল খান মুনিরা বাবা মাকে দেখে অনেক খুশি হন। দুই বন্ধু জমিয়ে আড্ডা শুরু করেন। এদিকে মুনিরা তার মাকে নিয়ে নিজের রুমে চলে যান। এটা তো ওরা জামাই রুম। আম্মা। বা সুন্দর তো, তা জামাই কই? অফিসে। বিয়ে 3 দিনের মাথায় সে অফিসে কেন? কাজ আছে। কিছু লুকাচ্ছিস না তো? দেখ, গ্রামের হলেও তুই ভালো মেয়ে, শিক্ষিত পরিবারের মেয়ে। বিয়েটা স্বাভাবিকভাবে না হলেও তুই ওর বউ এখন। বিয়ে তো তোকে করছে, আমরা কেউ করতে বলিনি। তাই তোর প্রতি ওর সব দায়িত্ব পালন করতে হবে। আর কথা শেষ না করার আগে কলিং বেল বেজে উঠল। মুনিরা দ্রুত পায়ে হেঁটে দরজা খুলতে আফরানকে দেখতে পেয়ে ফিসফিস করে বলে, বাসায় আম্মারা এসেছেন, প্লিজ এমন কোনো আচরণ করবেন না যাতে তারা কিছু আন্দাজ করতে পারেন। মুনিরাকে কিছু না বলে আফরান ঘরে ঢুকে শ্বশুর শাশুড়িকে সালাম করে কথা বলেন। আপনি ফ্রেশ হন, আমি আম্মাকে নিয়ে অন্য রুমে যাই। না না, তোমরা বসো এখানে, আমি কাপড় নিয়ে অন্য রুমে যাচ্ছি। আফরান ডয়ার থেকে কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে যায়, কিন্তু সোজা চলে যায় সায়নীর রুমে। সারাদিন ফোন করে সায়নীকে পায়নি। সমস্যা কি মেয়েটার জানতে হবে তার, কিন্তু রুমে গিয়ে সায়নীকে পায়নি। সায়নীর ফোনটা টেবিলে দেখতে পায়। পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, সায়নীকে না পেয়ে চলে যায় সে মুনিরের কাছে। সায়নী কোথায়? আপু তো পাবেল ভাইয়ের সাথে বাইরে গিয়েছেন, ওনার বাসায় যাবেন শুনেছি। পাবেল? ও কখন এসেছে? আর সায়নী ওর সাথে বাইরে কখন গেছে? আপনি অফিস যাওয়ার পরে? ওই যে তখন আপনি এসেছিলেন না আপুর রুমে, আপু তখন বের হওয়ার জন্যই তৈরি হচ্ছিল। তুমি আমাকে তখন কেন বলনি সায়নী বাইরে যাবে পাভেলের সাথে? মানে? আফরান খেয়াল করলো মুনিরার মা তার দিকে চেয়ে আছেন। নিজের রাগ সংযত করে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় সে। ফুপিদের সাথে সারাদিন কাটানোর পর সায়নী ফিরে আসে আফজাল খানের বাসায়। ফুপি তাকে থাকতে বলেছিল, কিন্তু কে থাকে নেই। পাভেল তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। সায়নী কলিং বেল চাপতে দরজা খুলে দেয় আফরান। আফরানের চোখ দুটো লাল হয়েছে, রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে।
ভেবেছিলাম থেকে যাব আজ। থেকেই যেতে এসেছো কেন? আফরানের প্রশ্নের জবাব না দিয়ে সায়নী ঘরের ভিতরে পা বাড়াতে মুনিরাকে দেখতে পায়। আপু একটু ডাইনিং রুমে আসবেন? কেন? আমার আম্মারা এসেছেন, দেখা করবে না? চলো। মুনিরা তাকে নিয়ে ডাইনিং রুমে চলে যায়। এদিকে আফরান রাগে গিজগিজ করতে থাকে। সায়নীর উপর প্রচণ্ড মেজাজ খারাপ তার। সায়নী কীভাবে পাবেলের সাথে গেছে, তাও আবার তাকে না বলে, না জবাব পাওয়া অবধি শান্ত থাকা যাচ্ছে না। ডাইনিং টেবিলে বসে নাস্তা করছেন মুনিরা বাবা মা ও আফজাল খান। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। সায়নীর ডাকে তার দিকে চোখ পড়তে তার দিকে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মুনিরা বাবা মা। দুজনে সালামের জবাব দেন। ভালো আছেন আপনারা? মুনিরার মা জবাব দেন, আছি। তুমি কেমন আছো? জি ভালো। আপনারা বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। মুনিরার দিকে তাকিয়ে সায়নী আবার বলল, ওনাদের দিকে খেয়াল রাখো, আর কিছু দরকার হলে বলিও আমায়। সায়নী নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানটা ছেড়ে দিয়ে বসে পড়ে বিছানার উপর। ফুপুরা কত স্বাদ করে তাকে বউ বানাতে চায়, আর সে কিনা তাদের ইমোশন নিয়ে খেলে এসেছে। একদম ঠিক হয়নি। খালু ফুপু মুনিরা ওদের সাথে অন্যায় করা হচ্ছে। এমন একটা দিন তার জীবনে আসবে স্বপ্নেও ভাবেনি। বলো না, কেন তুমি বহুদূরে? কেন আমি একা? হৃদয় ভাঙচুর। আপনারা গলার স্বরে চমকে ওঠে সায়নী। আফরান গান গাইছে, কিন্তু কোথায়? ভাবতে ভাবতে বারান্দা থেকে বেরিয়ে আসে আফরান। কিছুক্ষণ সায়নের দিকে তাকিয়ে থেকে বলে, বেগুনি রঙের জামদানি শাড়ি, ঘন কালো চুল ছেড়ে, চোখে গাঢ় কাজল, বাহ ভালোই লাগছে। কিন্তু এত সব কিছু আমার জন্য নয়, ওই পাভেলের জন্য। আমাকে না বলে ওর সাথে কেন গেলে তুমি? সায়নীকে চুপ থাকতে দেখে আফরানের মেজাজ আরও খারাপ হয়ে যায়। সে সায়নীর কাছে গিয়ে হাত ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে দেয় তাকে। দুটো হাত শক্ত করে ধরে আবারও জিজ্ঞাসা করে, কেন গিয়েছ? আমার লাগছে আফরান। সায়নীর কথায় তার হাত ছেড়ে দেয় আফরান। শান্ত গলা বলে, সায়নী, কেন গিয়েছো? খালু বলেছেন। বাবা বললেই তোমাকে যেতে হবে? আমার বউ হয়ে কিভাবে তুমি পরপুরুষের সাথে ডেটে যেতে পারো? আফরানের কথায় উচ্চস্বরে হেসে ওঠে সায়নী। বাসায় মুনিরা বাবা মা আছে মনে পড়তে হাসি থামিয়ে বলে, তুমি এখন যাও। পারিবারিক সমাজে আইনের চোখে যে তোমার বউ, তার পরিবারে আছে এখন বাসায়। জানতে পেরে খারাপ দেখাবে। খালাতো বোনের রুমে দরজা বন্ধ করে, কিসের বোন? তুমি আমার বউ, বুঝেছো তুমি? কে আমি তোমার? রহস্য করবেন না একবার। আমি তোমার বউ, কিন্তু গোপন বউ। সবার চোখে ওই মুনিরাই তোমার বউ, আমি নই। আমি আর পাচ্ছি না আর সহ্য করতে এসব। সামান্য পাভেলের সাথে বের হয়েছি বলে তুমি আমাকে কথা শোনাতে এসেছো, আর নিজে একটা বউ থাকা সত্ত্বেও আর একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসেছো, তাতে কিছু না? কখন বলবে তুমি খালুকে আমাদের কথা? আগে বলতে পারোনি, আদৌ বলতে পারবে? নাকি আমার রাস্তায় আমি দেখব? সায়নীর কথাগুলো শুনে কোনো জবাব না দিয়ে আফরান তার রুমে পায়চারি করতে লাগলো। এক পর্যায়ে দেওয়ালের পাশে গিয়ে দেওয়ালের উপর নিজের হাত মুঠো করে ঘুষি দিতে লাগলো। সায়নী তার দিকে এগিয়ে গিয়ে হাত সরিয়ে নিয়ে বলল, আফরান ছাড়ো, কী করছো তুমি? সব দোষ আমার, আমি মানছি। আমি সঠিক সময় পাইনি সায়নী, সব ঠিক করে দেব, বিশ্বাস করো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এক্ষুনি বাবাকে বলবো আমাদের বিয়ের কথা। আমার প্রথম বউ তুমি, আর আজীবনের জন্য শুধু তোমাকে চাই। আফরান কেঁদে কেঁদে কথাগুলো বলছিল। খালার মৃত্যুর পর এই প্রথম সে আফরানকে কাঁদতে দেখেছে। তার কান্না দেখে সায়নীর বুকে চিনচিন ব্যথা উঠে গেছে। তাকে নিয়ে খাটে গিয়ে বসে সায়নী। আফরানের মাথা নিজের বুকের মাঝে লুকিয়ে রাখে। এই পাগল, কাঁদো না। আমি শুধু খালুর কথা রাখতেই গিয়েছি ওখানে। তাছাড়া আমাকে খালু সকালেই বলেছেন পাভেল এসেছে, তার বাইরে যেতে হবে আমায়। তোমাকে বললে ঝামেলা করতে তুমি, তাই বলিনি, আর ফোনটা ইচ্ছে করে নেইনি। তবে আমার মনটাও খারাপ ছিল। মুনিরা বলেছে আমাকে, আমার আফরান ভাই নাকি আমাকে বলে যেতে বলেছে সে অফিসে যাচ্ছে। সায়নীর বুক থেকে মাথা তুলে আফরান নিজের চোখ মুছে হেসে বলল, আফরান ভাই, হা হা। হেসো না। এটা শুনে মাথা ঠিক ছিল না আমাদের। আসলে সবার চোখে আমরা ভাই বোন। এক্ষুনি সবাইকে ক্লিয়ার করে দিব। এখন না, এখন ঠিক হবে না। মুনিরার পরিবার আগে গ্রামে ফিরে যাক, খালুর সাথে কথা বলতে হবে। নিশ্চয় মাফ করে দিবেন তিনি আমাদের, আর উপায়ও বের করতে হবে। এবার আর ভুল হবে না। মুনিরার মা মুনিরার ঘরে যেতেই দেখেন খাটের উপরে চুপচাপ বসে আছে মুনিরা। তিনি মুনিরার পাশে বলেন, জামাই কই? আছে হয়তো কোথাও। কোথায়? জামাইয়ের চোখে চোখ রাখতে পারিস না? উনি কি বাচ্চা নাকি? আম্মা, দেখে রাখতে হবে। ঘরে যুবতী সুন্দরী মেয়ে মানুষ আছে একটা, সব কি বুঝিয়ে দিতে হবে তোকে? আপু 7 বছর ধরে এখানে থাকেন। ওনার বাবা মা আর তোমাদের জামাই আর মা একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ও, এই মেয়েটা তাহলে সে মেয়ে? শুনেছিলাম, কিন্তু একসাথে থাকে জানতাম না। ভালো করে যোগাযোগও ছিল না আফজাল ভাইয়ের সাথে। তোর বিয়েতে দাওয়াত দিয়েছি হিসাবেই আফরানকে নিয়ে। তাও জামাইকে চোখে চোখে রাখবি। তোর সাথে কেমন কটর কটর করে কথা বলেছে। ওই মেয়ে বাইরে গেছে বলিস নেই তাই? কই কটর কটর?
করেছে মেয়েটাকে সুবিধার লাগছে না। না মা, এই কয়েকদিন যা দেখেছে সায়নী আপু অনেক ভালো। তাও খুব তাড়াতাড়ি ওনার বিয়ে হয়ে যাবে, এত ভেবো না তো। মুনিরার মা আর কিছু না বলে আফরানের আচরণ আফরানকে নিয়ে সন্দেহ ঢুকেছে তার মনে। রাতের খাবার খেয়ে সবাই যে যার রুমে চলে যায়। মুনিরার মা বাবা সায়নীর একটি রুমে নিয়ে যায়, এদিকে আফরান আর মুনিরা এক রুমে। সবাই ঘুমিয়ে পড়লে আমি চলে যাব পাশের রুমে। দরকার নেই আজ এখানে থাকো তুমি মুনিরা। কিন্তু কোনো কিন্তু নাই, তোমার আম্মারা যতদিন থাকবে এখানেই থাকবা তুমি। তাহলে আমি আজ সোফায় শোবো কেন? আপনার রুমে আপনি আর কত কষ্ট করবেন। আফরান আর কিছু না বলে শুয়ে পড়ে বিছানায়। মুনিরা চুপচাপ বালিশটা নিয়ে এগিয়ে যায় সোফার দিকে। মুনিরাকে সবটা জানানো দরকার, কিন্তু বাবার সাথে পরামর্শ না করে কিছু করা ঠিক হবে না এখন। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তার জীবন যে এত ভুল কিভাবে হলো? সেদিন হয়তো সায়নীকে গোপনে বিয়ে না করে বাবাকে জানিয়ে বিয়েটা করলে এত কিছুর সম্মুখীন হতে হতো না। 1 বছর আগে আফরান যখন সুইডেন থেকে দেশে ফিরে, তখন জানতো না তার জীবনে নতুন মোড় আসবে। এয়ারপোর্ট থেকে বের হয়ে তার চোখ সায়নীকে খুঁজতে থাকে। বিদেশে থাকাকালীন সায়নী তার সাথে কোনো যোগাযোগ রাখেনি। সায়নী নিজের ফোন নাম্বার বদলে ফেলেছিল, আর ইন্টারনেট তো ব্যবহার করতোই না। একটা ভুলের জন্য সায়নী তার সাথে এমন করতে পারে জানা ছিল না তার। তবে আফরান বিদেশে গিয়ে সায়নী থেকে দূরে গিয়ে অনুভব করতে পেরেছে সে সায়নীকে ভালোবাসে। বাবাকে দেখে আফরানের বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরে তাকে, বাবা আমি চলে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি মাই বয়, কোনো অসুবিধা হয়নি তো? না বাবা। বাবাকে ছেড়ে চারপাশে একবার চোখ বুলে আফরান বলে, সায়নী আসেনি বাবা? তোর জন্য রান্না করতে ব্যস্ত, সেই ভোর সকালে উঠে রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। চল এখন বাসায় গিয়ে সায়নীর হাতে রান্নার মজা করে খাবি। সায়নী তোর জন্য রান্না করছে, কতদিন সে সায়নীর রান্না খায়নি। কলিং বেল চাপাতে দরজা খুলে দেয় হাসির মা। অনেক পুরনো কাজের লোক সে। আফরান আশা করেছিল সায়নী দেখবে, কিন্তু সায়নী দরজা খুলেনি। হতাশ হয়ে হাসির মায়ের সাথে কথা বলে ভেতরের দিকে পা বাড়ায় সে। কয়েক পা এগিয়ে গিয়ে ফিরে জিজ্ঞাসা করে, খালাম্মা সায়নী কই? আপামনি তো রান্না সেরে নিজের ঘরে গেছে। আচ্ছা বাবা, লাগেজ নিয়ে ঢুকলে বলি আমি সায়নীর সাথে দেখা করতে গিয়েছি। গোসল মাত্র সেরেছে সায়নী। হালকা গোলাপি রঙের একটা সুতির কামিজ পরেছে, গামছা নিয়ে লম্বা চুলগুলো মুছছে। এমন একটা দৃশ্য আসলেই মনোমুগ্ধকর। আফরান দরজায় দাঁড়িয়ে তাকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। সায়নী পেছন ফিরতে দেখতে পায় আফরানকে। তাড়াতাড়ি নিজের ওড়নাটা বিছানা থেকে নিয়ে বুকের উপরে দিতে দিতে বলে, কখন এলে? ভেতরে ঢুকতে ঢুকতে আফরান বলে, এতদিন পর দেখা হয়েছে, কথা হচ্ছে, আর তুমি শুধু জিজ্ঞাসা করছো কখন এলে। আসলে এভাবে দাঁড়িয়েছিলে তো আমি হঠাৎ, মানে আসলে হা কি? তুমি এত নার্ভাস হচ্ছ কেন সায়নী? ভূতের মতো দাঁড়িয়ে থাকলে নার্ভাস হবো না? সুন্দর লাগছে তোমার। আর কিছু বলতে চেয়েও বাবার ডাকে বলতে পারেনি আফরান। আরে এত গল্প করলে হবে? আগে দুপুরের খাওয়া খেয়ে নে, দুটো মিলে পরে গল্প করিস। যা আফরান, ফ্রেশ হয়ে নে। আর সায়নী তুই ভাত রেডি কর। দুপুর 2টা। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে আফজাল খান, আফরান, সায়নী। ওমা এত সুন্দর মজা! জানো বাবা, প্রতিদিন আমি সায়নীর হাতের রান্না মিস করতাম। এখন আমি চলে এসেছি, আর মিস হবে না। হবে হবে কেন? আরে সায়নীর তো বিয়ে দিতে হবে, তাই না? বাবার কথায় থমকে যায় আফরানের। সায়নীর বিয়ে বললেই তো আর বিয়ে হচ্ছে না। প্লেটে আঙুল নাড়াতে নাড়াতে আফরান বলে, বিয়ে তো দিতে হবে। আগে রান্না মন ভরে খেয়ে নিই। আরে না, সামনে ওর বিয়ে, মানে সায়নের বিয়ে পাভেলের সাথে, ওর ফুফুতো ভাই। আগামী মাসে তারা দেশে আসবে। এরপর 3 তারিখ ঠিক করে বিয়েটা হয়ে যাবে। ও খাবার টেবিলে আর কেউ কোনো কথা বলেনি। দুপুরে সায়নীর রুমে যায় আফরান। সারাদিন কাজ করে সায়নী বেহুশ ঘুমাচ্ছিল মতো। ঘুমন্ত অবস্থায় তাকে দেখতে আরও বেশি সুন্দরী লাগছিল। কিন্তু আফরানের মনে এখন যা প্রশ্ন, জানলে নিজেকে শান্ত থাকতে পারছে না সে। তাই সে সায়নীকে ডাকলো, সায়নী, এই সায়নী। সায়নী কোনো সাড়া না পেয়ে পাশের টেবিলে থাকা জগ থেকে পানি নিয়ে সায়নীর মুখে পানি ছিটকে দিতে সায়নী উঠে বসে যায়। চরম ভয় পেয়ে যায়। তাই আফরান তার পাশে বসে হাত ধরে বলে, এই সায়নী, আমি আফরান। সায়নী কিছুক্ষণ চুপ থেকে আফরানের দিকে তাকিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, এই অবেলায় তুমি? এতদিন যোগাযোগ করনি কেন? ওই দিনের ঘটনার জন্য, যেদিন আমি তোমার আফরান ভাইয়া ওসব কিছু না। তুমি যাওয়ার পরেই খালু আমাকে জানিয়েছে আমার বাবার মায়ের ইচ্ছা পাভেলকে যেন আমি বিয়ে করি। করব। তাতে আমার সাথে যোগাযোগ না রাখার কি হলো? দেখো সায়নী, সেদিন আমি ইচ্ছাকৃত কিছু করিনি। প্লিজ ভাইয়া বাদ দাও। আমাকে তুমি ক্ষমা করতে পারোনি, তাই যোগাযোগ করনি। নাম্বার বন্ধ করে দিয়েছো, কিন্তু একবার ভাবোনি আমার কষ্ট হবে? কিসের কষ্ট? ছোট লাগে নিজেকে। এতদিন কত অপরাধবোধ কাজ করেছো নিজের মধ্যে, তুমি বোঝো না? প্লিজ ভাইয়া, না বলতে দাও আমায়। আমি এতটা খারাপ যে তুমি
আর কথা বলোনি আমার সাথে, এখন দূরে দূরে থাকছো। এতদিন হয়েছে, ব্যাপারটা ভুলতে পারোনি তুমি? এসব কিছু নয়, আমি তোমার সাথে কথা বললে নিজেকে ঠিক রাখতে পারবো না, তাই কথা বলিনি। মানে খালু যখন বলেছে তুমি যাওয়ার পর আমার সাথে পাবেলের বিয়েটা হোক, এটা বড়দের ইচ্ছে ছিল, তখনই আমি ঠিক করছি তোমার সাথে আর যোগাযোগ রাখবো না। রাখলে কষ্ট হবে, কারণ আমি তোমাকে। সায়নী থেমে যায়, আর কিছু বলে না। কি সায়নী বলো, তুমি আমাকে? কিছু না বলে সায়নী রুম থেকে বের হয়ে যায়। সায়নী আফরানকে ভালোবাসে, আগে সে এটা উপলব্ধি করতে না পারলেও আফরান দেশের বাইরে চলে যাওয়ার পর পেরেছে। কিন্তু খালু তাকে তার বাবা মার ইচ্ছের কথা বলেছে, তারপর সে কি করে পারবে আফরানের দিকে নজর দিতে? আর আফরান, সেও তো ভালো কাউকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে পারে। কেন সে সায়নীর মতো মেয়েকে নিজের জীবনে ঠাঁই দিবে, যে তাদের বাড়িতে আশ্রিত? এসব কথা ভেবে আফরানের সাথে যোগাযোগ রাখেনি। রাত 2টো, আফরানের চোখে ঘুম নেই। সায়নীকে তাকে ভালোবাসে, পুরো কথাটা না বললেও সায়নীর কথায় এটাই বোঝা যাচ্ছে, তার মানে তারা দুজন দুজনকে ভালোবাসে। মাঝখানে এই পাভেলটা কেন আসলো? না, যেভাবেই হোক একে সরাতে হবে। দেখতে দেখতে 8 দিন কেটে গেল। আফরানের বাবা, সায়নী আর আফরান দুজনকে ড্রয়িং রুমে ডেকে আনলেন। পাভেলরা কিছুদিন পর দেশে আসবে, সময় বেশি নিয়ে আসবে না। সায়নীর সাথে ওর বিয়েটা দিয়ে দিতে চাই। আফরান, তোর কিন্তু অনেক দায়িত্ব। হ্যাঁ বাবা। সায়নীমা, তোর কিছু বলার আছে? না খালু, বলার নেই। সারাটা দিন অস্থিরতা কাটে আফরানের। খানিকটা পায়চারি করে পকেট থেকে মোবাইলটা বের করে ফোন দেয় বন্ধু হাবিবকে। হ্যালো হাবিব। দোস্ত বল। তোকে একটা মেসেজ দিচ্ছি, এই ঠিকানায় আমাদের আরও কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে আসতে পারবি এখনই? আচ্ছা পারবো, কিন্তু কেসটা কি? এসেই দেখবি। সায়নীর রুমে দেখতে না পেয়ে তার রুমের জিনিসপত্রের ঘাটাঘাটি করতে থাকে আফরান। অবশেষে পেয়ে যায় একটি ফাইল, যাতে সায়নীর জন্মসহ প্রয়োজনীয় কাগজপত্র। তাড়াতাড়ি ব্যাগের ভিতরে ঢুকে নেয় সেটি। তুমি এখানে? আমার মেয়ের বান্ধবী একটা খুব বিপদে পড়েছে, তোমাকে আমার সাথে যেতে হবে সায়নী প্লিজ। কী বিপদ? যেতে যেতে বলবো, চলো এখন। গাড়ি বের করে সায়নীকে নিয়ে রওনা হয় আফরান। কিছুদূর গিয়ে রাস্তার পাশ থেকে তার বন্ধু হাবিব সহ কয়েকজনকে গাড়িতে তুলে সোজা চলে যায় কাজী অফিসের সামনে। গাড়ি থেকে নেমে সায়নী প্রশ্ন করে, কই তোমার বান্ধবী? সায়নী, আজ আমরা বিয়ে করব। আমরা মানে? তুমি আর আমি? মাথা ঠিক আছে তোমার? কেন তোমাকে বিয়ে করব আমি? কারণ তুমি আমাকে ভালোবাসো। বাসো না? সায়নীকে চুপ থাকতে দেখে আফরান বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। কি? বললাম যে আমি তোমাকে ভালোবাসি। সত্যি? একদম সত্যি। সায়নী বুঝে উঠতে পারছে না এসব সত্যি নাকি। খানিকক্ষণ চুপ থেকে সে বলে, কিন্তু পাভেল, এই পাভেলের কথা তুমি চিন্তা করো না তা। আর খালু, বাবা মেনে নিবে আমাদেরকে? ওনাকে না জানিয়ে গিয়ে জানাবো, আগে বিয়েটা করে ফেলি। উনি শুনলে হয়তো না মানতে পারবে। তুমি জানোই বাবা কাউকে কথা দিয়েলে রাখেন, তাই উনি চাইলে পাভেলের সাথে তোমার বিয়েটা হোক। এখন যদি আমরা বিয়ে করে নিই তাহলে বাবা মানতে বাধ্য, কিন্তু অনেক ফর্মালিটি থাকে বিয়ে করতে। আমি তো কিছুই আনিনি, আমি সব এনেছি, আমারও তোমারও। আমার রুমে তুমি তখন এসব করছিলে। জি ম্যাডাম, চলেন এবার বিয়েটা করে ফেলি। সেদিন আফরানের কথায় সায়নী মেনে নেয়। আফরান তাকে ভালোবেসে জেনে কোনটা ঠিক কোনটা ভুল কিছুই তার বোধগম্য আসেনি। সে শুধু তার ভালোবাসার মানুষের ডাকে সায় দিয়েছে। আফরানের বন্ধুদের সাক্ষী করে বিয়ে করে নেয় তারা। বাসায় ফিরে দুজন এগিয়ে যায় আফজাল খানের রুমে। বাবা আসবো? কোথায় গিয়েছিলি তোরা? আমরা আসলে যাকে একটা কথা বলেছিল। কি? পাভেলরা আসতে পারছে না দেশে ব্যক্তিগত সমস্যার কারণে। কখন আসবে সেটাও সঠিক করে বলেনি ও। যা তোরা, এ ব্যাপারে আর কিছু জানলে তোদের বলবো। পাভেল দেশে আসছে না এই কথাটা শোনার পর আফজাল খানকে তারা আর কিছু বলে না, চলে যায় যে যার রুমে। রাত 2টো, সায়নীর দরজায় কড়া নাড়ে আফরান। একবার কড়া নাড়তে দরজা খুলে দেয় সায়নী। তার চোখে ঘুম ছিল না, যেন সে আফরানের জন্য অপেক্ষা করছিল। তুমি এত রাতে? আফরান ভাইয়া। আফরান দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করতে বলে, ভাইয়া? আমি তোমার ভাইয়া? না মানে? বসতে বলবেন? তোমার বাড়ি, যেখানে যখন খুশি বসতে পারো। ভুল বললে, তোমারও বাড়ি, বাপের বাড়ি, আর এখন শ্বশুর বাড়ি। আফরান বিছানায় বসতে বসতে বলে, আজ আমাদের বাসর হওয়ার কথা, তাই না? খানিকটা লজ্জা পেয়ে যায় সায়নী। আফরান তার দিকে তাকিয়ে দেখে লজ্জায় মুখটা লাল বর্ণ ধারণ করেছে। সায়নী নিচের এক দৃষ্টিতে তাকিয়েছে। নীরবতা ভেঙে আফরান বিছানা থেকে উঠে সায়নীর কাছে গিয়ে তার মুখ বরাবর দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তোমার জন্য একটা জিনিস এনেছি, নিজের হাতে পরিয়ে দিতে চাই, দিব? সায়নী হ্যাঁ সূচক মাথা নাড়াতে আফরান তার পেছন থেকে গিয়ে প্যাকেট থেকে একটা লকেট বের করে সায়নীর গলায় পরিয়ে দেয়। আফরানের হাতের ছোঁয়া পেয়ে সায়নী কিছুটা কেঁপে ওঠে। আফরান তা বুঝতে পেরে সায়নীকে হঠাৎ করে কোলে তুলে নেয়। এই কী করছো তুমি? কোনো কথা না বলে আফরান তাকে বিছানায় শুয়ে দেয়। তারপর পাশে নিজেও শুয়ে পড়ে। আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। ইস, বললেই হলো। কেন হলো না? তুমি আমার বউ, আমি তোমার জামাই, আমরা থাকতেই পারি। সায়নী আফরানের দিকে ফিরে বলে, খালু তো বলনি কিছু?
পাবেল তো আর আসছে না, এখন পরে বলা যাবে। পরে বললে এভাবে লুকিয়ে রাতে আসতে হবে তোমার। তার মানে আমার সাথে রাত কাটানোর ইচ্ছে আছে তোমার? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে কি ইয়ে আর কি, ইয়ে হা হা বুঝেছি, কি বুঝেছো? লুকিয়ে আসলে তো সবসময় নাও আসতে পারি। তুমি এক লাইন বেশি বুঝো। আমি তো শুধু তোমার কষ্ট হবে এই ভেবে আসতে আর বেশি দেরি হওয়ার আগে খালুকে সব বলে দেওয়া এর জন্য বললাম। ঠিক আছে, তাহলে কাল বাবাকে বলবো আমাদের কথা। প্রথমে বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাতে যদি না মানে তাহলে বিয়ের কথাটা জানিয়ে দেবো। খালু রাগ করবে না তো? করলে আর কতক্ষণ, ঠিক মেনে নিবে। এসব কথা রাখো তো, লকেটটা খুলে দেখো পছন্দ হয় কিনা। শাইনি লকেটটা খুলে দেখে তার আর আফরানের ছবি। আফরান ছবি এখন থেকে সে নিজের বুকের সাথে লাগিয়ে রাখতে পারবে ভেবেই খুশি হয়ে ওঠে। ওয়াও, এত সুন্দর, পছন্দ হয়েছে তোমার? অনেক। খুশিতে আত্মহারা আসে সে আফরানকে জড়িয়ে ধরে বলে, এতগুলো ধন্যবাদ। আফরান তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, শুধু ধন্যবাদ দিলে হবে না, মানে যেভাবে জড়িয়ে ধরেছে ওইভাবে একটু আদর করতে দিলে ভালো হয় আর কি। সায়নী মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে। খুশিতে যে আফরানকে কখন জড়িয়ে ধরে পড়েছে বুঝতেই পারেনি। আফরানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে বসে পড়ে বিছানার পর। আফরানও বসে বলতে শুরু করে, সেদিন কোনো বৈধতা ছিল না, কিন্তু আজ তো আমরা স্বামী স্ত্রী। আজ কি পালিয়ে যাবে সায়নী? সায়নীকে চুপ থাকতে দেখে আফরান বিছানা ছেড়ে উঠতেই থাকে, কিন্তু হাতে টান পড়ে। সায়নী তার হাত ধরে বলে, আজ কেন, আর কোনো দিন পালাবো না। 1 বছর আগের এসব কথা মনে পড়ে চোখের কোণে পানি এসে চলে আসে আফরানে। সেদিন বিয়ে করা, একসাথে রাত কাটিয়ে একজন আরেকজনের মাঝে ডুবে যাওয়া, এসব অনুভূতিগুলো অন্যরকম ছিল। সায়নীকে স্বীকৃতি দেওয়ার বদলে কি করে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারলো? নিয়তি কি এটাকেই বলে তাহলে? বিছানা ছেড়ে উঠে যায় আফরান। তার চোখ যায় মুনিরার দিকে। সায়নীর মতো সুন্দরী না হলে মেয়েটার চেহারায় অসম্ভব মায়া। ঘুমের মাঝে হাসি হাসি মুখখানা দেখতে আরও বেশি মায়াবী লাগছে। মুনিরার একবার আশা ভঙ্গ হয়েছে, এবারও এই মেয়েটার সাথে অন্যায় হবে খুব, কিন্তু উপায় নেই। মায়াবী চেহারায় মায়া করা গেলে ভালোবাসা শুধু সায়নীর জন্য। সায়নী তার প্রথম ভালোবাসা ছিল আর শেষ থাকবে, কিন্তু মুনিরার কি হবে? তাকে ওই গ্রামে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। এখানে কোনো ভালো ছেলের সাথে তার বিয়েটা দিতে হবে। তবে যতটা সহজভাবে আফরান এসব ভাবছে, ততটা সহজভাবে কি সমাধান হয়ে যাবে? সকালে ঘুম ভাঙতে মুনিরার চোখ যায় বিছানায়, কিন্তু বিছানা শূন্য। তড়িঘড়ি করে তাকিয়ে দেখে 6টা বাজে, কিন্তু এত সকালে আফরান গেল কই? মুনিরা সোফা থেকে উঠে খেয়াল করে বারান্দার দরজাটা খোলা। আফরানের খোঁজে সে পা বাড়ায় বারান্দার দিকে। আমার সকল অভিযোগ তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি? আফরানের গলায় গান শুনে থমকে যায় মুনিরা। সে এত ভালো গান গাইতে পারে তার জানা ছিল না। অবশ্য জানবেই কি করে, মাত্র কয়েকদিন হলো তাদের বিয়ে হয়েছে। তার উপর আফরান তার থেকে দূরে দূরে থাকে, একে অপরকে চেনার সুযোগটিও পায়নি। উঠে পড়েছ তুমি? আফরানের কথা ঘোর কাটে মুনিরার। আপনি এত ভালো গান গাইতে পারেন? তুমি কখন শুনেছ? এই তো এক্ষুনি। ও, আমাকে একটা গান শোনাবেন প্লিজ? শুনলেই তো। এইটুকু? তাও পেছন থেকে শুনেছি। সামনে পেছনে কি মানে? এটা আমার জন্য ছিল না। তোমার জন্য কখনোই আমি গান গাইবো না, কখনোই না। কথাটা বলে চলে যায় রুম থেকে। আর মুনিরা একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে থেকে নিজের জায়গায়। আফরানের মনে যে জায়গা করতে চায়, কিন্তু তার মন জুড়ে অন্য কেউ আছে, তাকে সরানো কি সহজ হবে? আর সরানোর চেষ্টা কি করা ঠিক হবে? কেন ঠিক হবে না? বিয়ের আগে যা হওয়ার হয়েছে, এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, একটু মানিয়ে নিতে চেষ্টা করতে ক্ষতি কী? আফরানের কেন চেষ্টা করছে না, বরং তাকে দূরে ঠেলে দেওয়ার প্ল্যানিং করছে, সে ভালোভাবেই বুঝতে পেরেছে। গ্রাম ছাড়া ডিভোর্সি মেয়েকে কেউ কি আপন করে নিবে? না, কিছুই ভাবতে পারছে না সে। রাগে ক্ষোভে দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তার এই অবস্থার জন্য দায়ী হলো শুধু আনাস। আনাস পাড়াপাড়ে চলে না গেলে হয়তো তার এই অবস্থা হতো না। হঠাৎ মুনিরা তার কাঁধে কারো হাতের স্পর্শ করেছে। কী হয়েছে, তুই কাঁদছিস কেন? জামাই কিছু বলেছে? মায়ের কথায় পেছন ফিরে মুনিরা। না আম্মা, আনাসের কথা মনে পড়ছিল। 2 দিন ছেলেটার জন্য কান্নার কি আছে? এখন শুধু জামাইরে নিয়ে চিন্তা কর। আর যদি বিয়েটা হতো তাহলে কি তুমি এমন বলতে পারতা? মরে গেলেই বলেই কি পর হয়ে গেল সে? আজ তোমাদের জামাই আমাকে বিয়ে করেছে বলেই শুধু সে আপন থাকবে? মুনিরার মা মেয়ের কথায় খানিকটা বিরক্ত হয়ে কোনো জবাব না দিয়ে হনহন করে বের হয়ে যায় নিজের রুম থেকে। সকাল 9টা। আফরান অফিসের জন্য তৈরি হয়ে রুম থেকে বের হতে হাসির মা এসে তার সামনে দাঁড়িয়ে বলে, আব্বাজান, তোমার আব্বা ডাকে এক্ষুনি কেন? ওইটা তো আমি জানি না। আচ্ছা যাচ্ছি। বাবা কই? খাবার ঘরে আছে। ডাইনিং রুমে যেতে আফরান দেখতে পায় সেখানে বাসার সকল উপস্থিত। বাবা ডেকেছ আমায়? হুম, আয় বয় আমার পাশে, নাস্তা কর। আমি
বাইরে করে নিব আজ। সায়নী গরম গরম পরাটা বানিয়েছে, গরুর মাংস ঝোল দিয়ে খেতে অসাধারণ রাখে। আফরান চেয়ার টেনে বাবার পাশে বসতে বসতে বলে, তাহলে তো খেতে হবে। সায়নী, দাও দাও, আমাকে দাও। সায়নী একটি বাটি নিয়ে আফরানের সামনে দিয়ে তাতে মাংসের ঝোল দিতে থাকে চামচ কেটে কেটে। এদিকে মুনিরার খুব ইচ্ছে ছিল সে যদি সায়নীর মতো আফরানের পাশে দাঁড়িয়ে তার খাবার বেড়ে দিতে পারত। সেই সময় আফজাল খান বলে ওঠে, তোরা হানিমুনি কোথায় যাবি? কথাটা শুনে সায়নীর হাত থেকে ঝোলসহ চামচটা পড়ে যায় আফরানের প্যান্টের উপর। মুনিরা টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে আফরানের দিকে এগিয়ে আসার আগে সায়নী নিজের ওড়না দিয়ে আফরানের প্যান্টের উপর তাকে ঝোল মুছতে মুছতে বলে, ও আমি খেয়াল করিনি, গরম ছিল না। ঠিক আছে, তুমি ঠিক আছো? চোখের পানি টলমল করছিল সায়নীর, গলা আটকে আসছিল। এমন একটা কথা শুনে ঠিক থাকা যায়? কোনো মতে নিজেকে সামলিয়ে বলে, শরীরটা ভালো লাগছে না। আফজাল খান সায়নীর উদ্দেশ্য করলে, মা তুই যা, আরাম করে একটু। জি খালু। সায়নকে দুর্বল লাগছে সে মুনিরার হাত থেকে টিস্যুটা টেবিলের উপর রেখে পড়ে, আপু আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই? না, তুমি এখানেই থাকো, আমার তেমন কিছু হয়নি। সায়নী চলে যেতে আফজাল খান আবার বলে, কোথায় যাবে হানিমুনি? মুনিরা জানে আফরান তার সাথে যাবে না, কিন্তু এটা তার বাবাদের সামনে বললে তারা যে অনেক কষ্ট পাবে। বাবা আমি একটু ওয়াশরুমে যাব, পরে কথা হবে এই ব্যাপারে। মুনিরার বাবা মা থাকার কারণে আফরান তার বাবাকে হানিমুনির ব্যাপারে কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে যায়। এদিকে মুনিরার মায়ের কাছে বিষয়টা খটকা লাগে। তার মেয়ের চোখে কি কিছু দেখে না? সায়নী আর আফরান দুজন দুজনকে তার সন্দেহ হচ্ছে না। পুরো বিষয়টা তার জানতে হবে, না হলে মুনিরাকে নিয়ে চিন্তা থেকেই যাবে। মেয়েটা এমনিতে অনেক আঘাত সহ্য করেছে। আফরান ওয়াশরুমের নাম করে সায়নীর রুমে আসে। রুমে কোথাও না পেয়ে বারান্দায় যেতে দেখে সায়নী বারান্দায় এক কোণে জড়সড় হয়ে মেঝেতে বসে কেঁদেই চলেছে। তার এমন অবস্থা থেকে আফরানের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। আস্তে আস্তে তার পাশে গিয়ে বসে সেও মেঝেতে বসে পড়ে। আমি কি গিয়েছি নাকি যাব বলছি, এত কান্নাকাটির কী আছে শুনি? তার কথা সায়নী নিজের চোখ ওড়না দিয়ে মুছতে মুছতে বলে, যাও না, গেলে কি হবে? আর কি হবে? ঠ্যাং একটা ভেঙে দেব, তারপর দেখব ওই মেয়ের ঠ্যাং ভাঙা ছেলের সাথে থাকে কি না। সায়নীর কথা হো হো করে হেসে ওঠে আফরান। উৎসুক দৃষ্টিতে সায়নীর দিকে তাকিয়ে বলে, আমার পাটা না থাকলে তুমি থাকবা আমার সাথে? একটা কেন, দুটো না থাকলে থাকবো। তাহলে কোনো চিন্তা নেই, তিনটে ঠ্যাং ভেঙে দিও। মুচকে এসে সায়নী বলে, তিনটা পা আছে নাকি তোমার? ও তাই তো। সায়নী নিচ থেকে তার পাশে গিয়ে বুকে মাথা রেখে বলে, আমি আর কিছু সহ্য করতে পারবো না, করতে হবে না। মনিরা বাবারা চলে গেলে আমরা বাবাকে সব জানাবো। আফরানের বুকে লুকিয়ে সায়নী নীরব কাঁদতে থাকে। যত দিন যাচ্ছে আফরানকে হারানোর ভয় তার মাঝে করছে। আফরানকে হারাতে দিবে নিজেকে সায়নীর থেকে? এদিকে মুনিরা এগিয়ে আসছে সায়নীর রুমের দিকে। বেশ দুর্বল দেখাচ্ছিল তাকে। এখন শরীরের কী অবস্থা দেখে আসা উচিত। আসতে পারে সায়নী আপু? মুনিরার ডাকে আফরানের বুক থেকে মাথা তুলে তাড়াহুড়ো করে উঠে পড়ে সায়নী। ফিসফিস করে আফরান বলে, তুমি এখানেই থাকো। সায়নীর চোখ দুটো মুছে রুমে গিয়ে বলে, আরে ভেতরে আসো মুনিরা। মুনিরা দরজা ঠেলে ভেতরে ঢুকে বলে, তোমাকে দেখতে এসেছি আপু। কি দেখতে এসেছো? তোমাকে দুর্বল লাগছিল তো? ও তেমন কিছু না, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে তুমি করে বলা শুরু করেছি, খেয়াল করনি তুমি? তাই নাকি? আসলে খেয়াল করিনি, বলতে পারবো না। বলতে ফেলেছো, সরি আপু। তোমার থেকে জিজ্ঞাসা করার বলার দরকার ছিল। হে হে, মজা করছিলাম, বলিও। আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি যাই। মনিরা এক পা বাড়াতে বারান্দা থেকে ফোনের রিংটনের আওয়াজ শুনতে পায়। পেছনে ফিরে সায়নীকে বলে, বারান্দায় কি তোমার ফোন? সায়নী কিছু বলার আগে সোজা হেঁটে যায় বারান্দায়। মনিরা আফরানকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। এ কি, আপনি এখানে? থতমত খেয়ে আফরান বলে, আমি তো তোমার আগেই এসেছি। কেন? তুমি যে কারণে এসেছো, মানে সায়নীকে দেখতে। তোমার কথা বলছো বলে ডিস্টার্ব করিনি আর। ও আর কিছু না বললে মুনিরার মনে প্রশ্ন আসে, সায়নী কেন তাকে বলল না যে আফরান এখানে আসে? পরক্ষণে মনে হলো বলে কি হতো, হয়তো বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল দুজনে। মেয়ের শ্বশুরবাড়িতে এতদিন থাকা ভালো লাগছে না মুনিরার আম্মা। স্বামীর কথায় খানিকটা বিরক্ত হয়ে মুনির আম্মা জবাব দেন, এতদিন কই থাকলাম, এক রাত থাকছি এখন, আমাদের চলো যাওয়া উচিত। না, উচিত না। স্বাভাবিক অবস্থায় বিয়েটা হয়নি। মেয়েকে সব কিছু গুছিয়ে সাহায্য করার জন্যই আছি আমি। শাশুড়ি নাই, কে শেখাবে? সায়নী আছে তো, মেয়েটা বেশ ভালো। ভালো না ঘোড়ার ডিম। কেন, কি করেছে সে? এত কথা বলতে পারবো না। তোমার ইচ্ছে হলে তুমি যাও, আমি যাচ্ছি না কোথাও। কথাটা বলে মুনিয়ার মা বের হয়ে যায় রুম থেকে। এমনিতে মেয়েটাকে নিয়ে টেনশন এসে তার উপর স্বামীর পেঁচাল তার মোটেও ভালো লাগছে না। যতদিন না মেয়েটার একটা গতি হচ্ছে এই বাড়িতে, ততদিন সে কোথাও যাবে না। বাবা আসবো? আফজাল খান বিছানায় বসে পত্রিকা পড়েছিল। আফরানের গলার স্বর পত্রিকার এক পাশে রেখে বলল, আয়, কিছু কথা ছিল তোমার সাথে। বল। আমি এখন মুনিরাকে নিয়ে হানিমুনে যেতে পারবো না। কিন্তু কেন? তুমি তো জানো এই বিয়েটা আমি করতে চাইনি। ওর সাথে আমি এখনও সহজ হতে পারিনি। একসাথে সময় কাটালে তোদের মাঝে
প্লিজ বাবা, আমাদেরকে জোর করবে না। দরজার আড়াল করতে আফজাল খানের দেখলেন সায়নী দাঁড়িয়ে আছে দরজার পাশে, হাতে চায়ের কাপ নিয়ে। দাঁড়িয়ে আছিস কেন মা, ভেতরে আয়। সায়নী ভেতরে গিয়ে চায়ের কাপটা খালুর দিকে বাড়িয়ে বলে, তোমার চা খালু। আফজাল খান কাপটা হাতে নিয়ে লম্বা একটা দম ফেলে বলে, ভালোই হয়েছে তুই এসেছিস মা। তুই বুঝাতো আফরানকে। কি বোঝাবো খালু? সায়নীর দিকে তাকিয়ে আফরান বলে, কিছু না, ওসব কথায় কান দিও না। আফজাল খান এবার একটু কড়া গলায় বলে, তোকে বিয়েটা করতে অনুরোধ করেছিলাম, জোর করে দেয়নি, তাই মুনিরার দায়িত্ব তোর, ওকে খুশি রাখার দায়িত্ব তোর। ওর মা আমাকে নিজ থেকে এসে বলে গেছে যে মুনিরার মনের অবস্থা ঠিক নেই, বাইরে কোথা থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে তোর সাথে। ওনারা যদি মনে কষ্ট নিয়ে গ্রামে ফিরে যায়, এটা কি ভালো দেখায়? আফরানকে চুপ থাকতে দেখে শান্ত গলা বলে, যা বাবা, ওকে নিয়ে ঘুরে আয়, অন্তত কাছে কোথাও। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে সায়নী খালুর উদ্দেশ্যে বলে, যাবে আফরান। আফরানের দিকে ছলছল চোখে তাকিয়ে থাকে। খালুর কথা রেখো, যাও তুমি কাছে কোথাও। খানিকটা বিরক্ত নিয়ে আফরান বলে, বিকেলে বের হবো, মুনিরাকে তৈরি হয়ে থাকতে বলিও। বসন্তের দিনে কেমন করে সেজে বের হওয়া যায় আফরানের সাথে। আফরান মুনিরাকে নিয়ে বের হবে তা শোনার পর থেকে কিভাবে সাজবে তা নিয়ে ভেবেই চলছে সে। তার সব শাড়ি আলমারি থেকে বের করে বিছানার উপর ছড়িয়ে রেখেছে। কোন শাড়িটা পরবে বুঝতেই পারছে না। অনেক চিন্তা করে বাসন্তী রঙের একটা শাড়ি ঠিক করলো। বসন্তের এমন দিনে বাসন্তী রঙের শাড়ি, বাহ, খারাপ না। আচ্ছা, কপালে একটা টিপ দিলে কি মানাবে তাকে? ফোন বাজছে সায়নীর। আফরান ফোন। হ্যালো। মুনিরাকে বের হতে বলো, আমি গাড়িতে আছি। বাসায় ঢুকবে না? না। ঠিক আছো সায়নী? আমি আসলে কিছু বলতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। একটা কথা রাখবা কি? কাল বের হবে আমার সাথে? কাল কি করে? প্লিজ সায়নী, না করো না। ঠিক আছে। আচ্ছা, আপদটাকে পাঠাও এখন, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসি। হে হে। মুনিরা গাড়ির পাশে এসে আফরান গাড়ির দরজা খুলে দেয়। সে ভালোভাবে তাকায় না মুনিরার দিকে। সারা রাস্তা তারা চুপ ছিল। গাড়ি গিয়ে থামায় একটি মেলার পাশে। আমরা কোথায় এসেছি? বসন্ত মেলায়। প্রতিবার হয় এই মেলা। সায়নী কখনো বাদ দেয়নি, প্রতিবারে আসতো ও। আমাদের বাসায় আসার পর তো আমার সাথে একসাথে আসতাম। ইস, আগে বললে আপুকে নিয়ে আসতাম। চলো এখন, তোমার আম্মাদের জন্য কিছু নিও। শপিং মলে নিয়ে যাব তোমাকে। না থাক, এখানে ঠিক আছে। মুনিরার সাথে আফরান আর কোনো জায়গা যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে হলো না। মেলার ব্যস্ত পরিবেশ মুনিরা নিজের একা মনে হবে না। কোনো রেস্টুরেন্ট বা পার্কে গেলে একসাথে বসে কথা বলতে থাকতে হবে। এই চুড়িগুলো কি সুন্দর না? আফরান ভালোভাবে না না দেখে বলে, সায়নী আপুর জন্য এগুলো। সায়নীর নাম শুনে মুনিরার দিকে থাকা হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে বলে, ওর এই রঙটা পছন্দ নয়। কোন রঙ পছন্দ? এটা ছাড়া যে কোনো রঙের নিতে পারো। আচ্ছা। আফরানের ফোন আসে। পকেট থেকে মোবাইলটা বের করে সায়নীর ফোন একটু দূরে গিয়ে রিসিভ করে বলে, হ্যালো জান পাখি, বউ কই? ফোনের ওপারে। আরে মুনিরা কই? আছে তো, কেনাকাটা করছে। কোথায় গিয়েছো? বসন্ত মেলায়। বসন্ত মেলার কথা শুনে সায়নীর মেজাজটা বিক্রি গেল। যে দুইজন মানুষের জন্য তার জীবনে রং হারিয়ে গেছে, তারাই নাকি আবার বসন্ত মেলায় গিয়ে রং তামাশা করছে। প্রতিবার সায়নী যায় এই মেলায় আফরানের সাথে। এই মেয়ে ওর জায়গাটা এভাবে আস্তে আস্তে দখল করে ফেলবে? কী হলো সায়নী, চুপ কেন? তোমার সাথে সবসময় আমি বসন্তের মেলায় যেতাম, হোক সেটা খালাতো বোন হিসাবে। গত বছর তুমি সুইডেনে ছিলে বলে আমি যাইনি, তুমি ওই মেয়েকে নিয়ে। সায়নী, আমি তো শুধু তুমি যা করো তার শুধু কথা তো শোনো। এক্ষুনি বাসায় আসো, কিছু শুনতে চাই না আমি। ফোনের লাইন কেটে দেয় সায়নী। আফরান পকেট থেকে মোবাইল ঢুকিয়ে পেছনে তাকাতে তাকে মুনিরা নেই। কই গেল মেয়েটা? চারিদিকে ভালোভাবে চোখ পড়তে দেখে ছোটো ছোটো বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আইসক্রিম ছেড়ে গল্প করছে সে। বেশ হাসি খুশি দেখাচ্ছে তাকে। বাসন্তী রঙের শাড়ি, হাতে রেশমি চুড়ি, খোপা করা চুল, কপালে একটা টিপ পরানো। মনে হচ্ছে বসন্ত শুধু মুনিরার জন্য এসেছে। কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে ফেলে আফরান। মানুষ দ্বিতীয়বার প্রেমে পড়ে, তার বেলাতে সে এটা হতে দিতে পারে না। কিন্তু এই মেয়ের জন্য তার এত মায়া কাজ করে। সে হঠাৎ করে নিষ্পাপ মুখখানি দেখে সায়নীর কথা মনে হতেই মুনিরার পাশে গিয়ে আফরান বলে, চলো বাড়ি ফিরতে হবে। মাত্রই তো এলাম, আমার আসলে ভালো লাগছে না। আচ্ছা যাবো, কিন্তু কি? ওই যে দেখুন, পিঠে বানাচ্ছে তো, চলুন না খাই। ওসব পিঠে খেলে পেট খারাপ হবে। মোটেও না। জানেন আমাদের গ্রামে অনেক বড় করে বসন্ত মেলা হয়। আমরা বান্ধবীরা পিঠে খাওয়ার প্রতিযোগিতা নিতাম, সবসময় আমি জয়ী হতাম। হা হা, তাই নাকি? জি, চলুন না খাই। তুমি খাবে? আমাকে জোর করবে না। ঠিক আছে। মুনিরা দোকানে গিয়ে, চাচা গরম গরম পুলি পিঠা দাও তো। কয়টা দিমু আফা? এক প্লেটে 4টা দাও। আচ্ছা। মুনিরা প্লেট হাতে নিয়ে গরম পুলি পিঠা ফু দিয়ে খাচ্ছে। মুনিরাকে দেখে আফরানেরও লোভ হলো খেতে, কিন্তু সে তো বলে ফেলেছে খাবে না। এই যে হা করেন কেন? বুঝতে পারছি আপনার ইচ্ছে করছে খেতে। কথা না বলে আফরান মুখ খুলে মুনিরার হাত থেকে পিঠের এক কামড় বসে। বেশ মজা তো। সায়নীর হাতে পিঠে ছাড়া এখানে এত পিঠের মজা
পাওয়া যায় জানতাম না। মুনিরা হেসে বলে, নিন একটা খান, পুরোটাই খান। একটা কেন, অনেকগুলোই খাবো। বাড়ি ফিরে আফরান খুঁজতে থাকে সায়নীকে, কিন্তু সায়নী থেকে ধরা দিচ্ছে না। আফরান জানে কাছে থাকলে রাগ করে থাকতে পারবে না সায়নী, দূরে থাকলে রাগ ভাঙানোর কৌশল তার জানা আছে। হাত থেকে পকেটটা রেখে দেয় বিছানার উপরে। সায়নীর জন্য আগেই এনে রেখেছিল সেই উপহার। এসব দেখলে সায়নী কিছুতেই রাগ করে থাকতে পারবে না। একটু পর সায়নী নিজের রুমে গিয়ে বিছানার উপর প্যাকেট দেখতে পায়। প্যাকেট খুলে সে একটা সিল্ক শাড়ি, একজোড়া লাল পাথরের চুড়ি আর একটা কার্ড, যাতে লেখা ছিল, সকাল 8টায় তোমার জন্য সমুদ্র পাড়ে অপেক্ষা করব, আমি জানি তুমি আসবে। সায়নী কার্ডটা দূরে ফেলে দিয়ে বলতে থাকে, আমি যাব না, কিছুতেই না। মনিরার মায়ের সাথে দেখা করতে যেতেই মা জিজ্ঞাসা করেন, কিরে কেমন ঘুরলি, জামাই যত্ন নিচ্ছে? মায়ের কথা সামান্য লজ্জা পেয়ে যায় মনিরা। হ্যাঁ আম্মা, ভালো লাগছে অনেক। মনিরার মা কিছুটা নিশ্চিত হন। মেয়ের খুশি দেখে তার অস্থিরতা অনেকটা কাটে। কিছু সময় চুপ থেকে কোনো সংকোচ ছাড়াই আবার বলেন, এত তাড়াতাড়ি পারিস, বাচ্চা কাচ্চা নিয়ে নে। একটা বাচ্চা হলে সম্পর্ক এক ধাপ আবায়। জামাইয়ের মনে তোর উপর, তোদের বাচ্চার উপর আলাদা একটা টান থাকবে। মনিরা এখন বেশ লজ্জা পেয়ে মায়ের পাশ থেকে উঠে বলে, বেশি বেশি বলো তুমি আম্মা, বিয়ে হতে না হতে আবার বাচ্চা, উফ গেলাম আমি। মুখে এসব বললেও আইডিয়াটা গালমন্দ লাগেনি মনিরা, কিন্তু আফরান তো তার ধারে কাছেই ঘেঁচতে দেয় না। একসাথে এক বিছানায় এখনও থাকতেই পারিনি, আর বাচ্চা সে তো অনেক দূরের কথা। আচ্ছা, যদি তার নাম কি দিবে, আগে ছেলে হবে নাকি? সে আবারও বোকা বোকা কথা ভাবতে শুরু করছে। কেন যে তার মাথায় মা এসব কথা ঢুকালো? রুমে পা রাখতে মুনিরা দেখতে পায় আফরান বিছানায় আর সোফার ঠিক মাঝখানে দাঁড়িয়েছে। আপনি না শুয়ে দাঁড়িয়ে আছেন কেন? তুমি কোথায় শুবে, সোফায় নাকি বিছানায়? মনিরা দরজা বন্ধ করতে বলে, বাহ, আমার ইচ্ছে জানার জন্য অপেক্ষা করছেন? কালকের মতো বিছানা ছেড়ে দেবো ভেবে? তার কথা খানিকটা চমকে যায় আফরান, এই মেয়ের আবার হলো কি? মনিরা বিছানার দিকে এগিয়ে গিয়ে এক পাশে বসতে বসতে বলে, আজ আমি বিছানায় থাকবো, তবে আপনি চাইলে থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আফরান কিছু না বলে লাইট অফ করে বালিশ নিয়ে চলে যায় সোফায়। মনিরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ে বিছানায়। আর রাত দুটো, কারো কান্নার শব্দে আফরানের ঘুম ভেঙে যায়। ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছে মনিরা বসে আছে। তাহলে কি সে কাঁদছে? কিন্তু কেন? আফরান সোফা থেকে উঠে রুমের লাইট জ্বালিয়ে এগিয়ে যায় মনিরার দিকে। শাড়ির আঁচল ঠিক করে মুখ চেপে কান্নার শব্দ না হওয়ার বৃথা চেষ্টা করছে। আফরান তার পাশে বলে, কিছুক্ষণ চুপ থেকে বলে, রাতে এসবের মানে কি? কথা কেন বলছে না? আকস্মিকভাবে মনিরা আফরানকে জড়িয়ে ধরে মুখটা তার বুকের মাঝে লুকোতে অনবরত কাঁদতে থাকে। তার কান্নায় আফরানের পরনের শার্টটা ভিজে যাচ্ছে। তার চোখের পানি আফরানকে দুর্বল করে দিয়েছে। তাই সে মনিরার মাথা হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, কী হয়েছে জানতে পারি? কান্না জড়িত কণ্ঠে মনিরা বলে, আমাকে সবাই জুতোর মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরাচ্ছে। আফরান বুঝতে পারে মনিরা স্বপ্ন দেখছে। নিজেকে মনিরার থেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পাশে থাকা ছোট্ট একটি টেবিলটার কাছে গ্লাসে পানি ঢালে সে। মনিরার কাছে এসে এই গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, এই নাও, পানি খাও, ভালো লাগবে। আফরানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে মনিরা ঢকঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে ফেলে। আর খাবে না? আফরান গ্লাসটি তার হাত থেকে নিয়ে টেবিলের উপরে রেখে এসে মনিরা খুব পাশে বসে হাত দিয়ে তার চোখের পানি মুছে দেয়। স্বপ্ন দেখছো তুমি, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এটা তো সত্যি হতে চলছে। লম্বা একটা দম ছেড়ে আফরান বলে, এটা কখনোই সত্যি হবে না, তোমাকে ওই গ্রামে ফিরে যেতে হবে না। এমনিতে বেড়াতে যাবে, তবে সম্মানের চোখেই দেখবে সবাই। সত্যি? দেখি এবার ঘুমাও। আফরানের কথায় আশ্বাস পেয়ে মনিরা নিশ্চিন্তে শুয়ে পড়ে। তার মানে আফরান তাদের সম্পর্কটা আগাতে চেষ্টা করবে। একদিন সেও তার ভালোবাসার মানুষের হতে পারবে, এক বিছানায় থাকতে পারবে। আফরানের নিজস্ব সব কাজ করবে সে। এসব ভাবতে হাসি ফুটে ওঠে মনিরার মুখে। এদিকে তার হাসি মাখা মুখ দেখে আফরান বুঝতে পারে মনিরা এখন স্বাভাবিক আসে। তাই সে নিজের জায়গায় চলে যায়। লাইট অফ করবে না, থাক, তোমার ভয় লাগবে। মনিরা নিয়ে আফরানের ছোট্ট চিন্তা তার মনে আনন্দের সৃষ্টি করে। তার সুখের দিনকে আসবে শুরু করবে। তবে এদিকে আফরান চিন্তায় পড়ে যায়, কীভাবে সে মনিরার একটা গতি করবে যাতে সে আফরানের থেকে দূরে যায়, কিন্তু ওই গ্রামে ফিরে যেতে না হয়। মনিরার জন্য সে কি পাবে? সকাল 6টা, সায়নীর ফোনে মেসেজ আসে, 7টায় একটা লাল গাড়ি থাকবে বাসার সামনে। লাল গাড়ি করে চলে আসছো লালবানু, অপেক্ষায় থাকবো। সায়নী তার ফোনটা বন্ধ করে দেয়। ঠিক করে যে সে আজ কিছুতেই যাবে না। আফরানকে একটা শাস্তি দিতেই হবে। চলবে বৈধ সম্পর্ক প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।